আচ্ছা, ইউনিটসটা বলতে হবে। ফান্ডে ম্যাথমেটিক্যাল ফাংশন, বেশ বেশ বেশ। হ্যাঁ, তাহলে আমরা যেটা দেখলাম যে প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটিরই একটা ডাইমেনশন থাকবে, এবং ডাইমেনশন অ্যানালিসিসের ফর্মার পার্টটা যদি আমি দেখার চেষ্টা করি, সেটা কি বলছে, সেটা বলছে যে আমি কতগুলি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমার স্ট্যান্ডার্ড বলে ধরে নিয়েছি। ঠিক আছে, এমন ভাবেই ধরেছি যাতে আমার বাকি জিনিসটা করতে আমি খুব সিম্পলি করতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তো আদারওয়াইজ আমি বেসিক্যালি কি করেছি, যে যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তার মধ্যে আমরা যেটা করেছি, এটা স্ট্যান্ডার্ডাইজ হতে, যে সাতটা মোটামুটি একদম, সাতটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলেছি যে সেভেন। আচ্ছা, ডেটটা দিয়ে দিই। আচ্ছা, হচ্ছে কত তারিখ? 21। হ্যাঁ, তো সেভেন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। কোয়ান্টিটিস, সেভেন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, এবং এই সাতটা ফান্ডামেন্টাল আমরা বলেছিলাম যে আমাদের তৈরি করা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আমাদের তৈরি, আমাদের বেছে নেওয়া, সাচ দ্যাট আমাদের বাকি জিনিসটা করতে পারা যায় সহজে। ঠিক আছে, এটার হুম। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আম, মানে সে ফর এক্সাম্পল, কেউ চাইলে, কেউ যদি চায়, আমি এখানে করে দেখাবো না হয়তো, কেউ চাইলে চার্জকে, এটা যদি চার্জ হয়, ঠিক আছে, চার্জের ডাইমেনশনটা ইন প্রিন্সিপাল মাস, লেন্থ এন্ড টাইমের রেসপেক্টে লিখে দিতে পারে। ঠিক আছে, লিখে দিতে পারে, লেখা যায়। হ্যাঁ, একটা হুম। সিম্পল অ্যাপ্রক্সিমেশনের মধ্যে দিয়ে লেখা যায়। তার মানে এই যে চার্জ, মানে আমরা তো চার্জকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলি না, আমরা বলি হচ্ছে যে ফ্লো অফ চার্জ। ঠিক আছে, ফ্লো অফ চার্জ, যেটাকে আমরা বলি কারেন্ট, সেটাকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাব অ্যাজ এ চুজ করেছি। ঠিক আছে, তাই তো? তার মানে কিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি, এখান থেকে বের করে নিতে পারি যে কিউ এর ডাইমেনশন কি হবে। না, বেসিক ফর্মুলাটা কি, যে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। এই আইটা হচ্ছে আমার এ, তাহলে কিউ এর ডাইমেনশন হচ্ছে এ টি ইন্টু টি। ঠিক আছে, টি, এ ইন্টু টি। সো এই এ ইন্টু টি কে আমরা চাইলে ইন টার্মস অফ এম, এল, টি, আলফা, বিটা, গামা লিখে দিতে পারি। একটু ট্রিক টিক করে করে দেওয়া যায়। যদি করে দেওয়া হয়, তার মানে বেসিক্যালি খেয়াল করে দেখো, এখান থেকে এ ডাইমেনশন কি দাঁড়াচ্ছে, যে এম আলফা এল বিটা টি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, এরকম একটা ডাইমেনশন। বুঝলাম না। কি, কোন জায়গাটা বুঝলে না? আম, এখানে এ দিয়ে মানে এ টি ইজ ইকুয়ালস টু এম, ওর উপরে কি লিখেছেন আপনি ওটা? আলফা, মানে হ্যাঁ, আমি অ্যালফা বিটা। আবার বলছি, আমি বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরো চার্জ, ঠিক আছে, হুম। হুম। চার্জের ডাইমেনশন আমরা যদি বের করতে চাই, তাহলে বেসিক্যালি কি করে হবে, যে আমরা জানি চার্জ ইকুয়াল টু কারেন্ট ইনটু, তার মানে কারেন্টের ডাইমেনশন ইনটু টাইমের ডাইমেনশন, তাই তো? তাহলে কি হবে, হ্যাঁ। এ টি, তাই তো? উম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে চার্জের ডাইমেনশন আমাদের সিস্টেম। এবার আমাদের এখানে সিস্টেমটা যে এখানে এ টি কি করে হলো? এই যে টাইম, এই টাইমের জন্য টি। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আর আছে, আইটা কিসের জন্য? আর এটা হচ্ছে ফ্লো অফ কারেন্ট, মানে যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা ধরেছি, অ্যাম্পিয়ার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। হুম। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই সাতটাকে যে ফান্ডামেন্টাল বলেছি, সেটা আগের দিন একভাবে দেখিয়েছি যে কেন এরা ফান্ডামেন্টাল, আসলে ফান্ডামেন্টাল নয়, আমাদের চোজেন ফান্ডামেন্টাল।
হ্যাঁ। আমি আরেকটা কথা বলতে পারি যে এই যে সাতটা, এই সাতটার মধ্যে বাকি চারটেকে ইন প্রিন্সিপাল MLT দিয়ে রিপ্রেজেন্ট করে দেওয়া যায়, ইন প্রিন্সিপাল। ঠিক আছে? আচ্ছা। সো আমি যে স্টেটমেন্টটা বলছি সেই স্টেটমেন্টের ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে যে তার মানে কিউ, মানে আমি কিউ বলছি, আমি বলছি তার মানে এ, যেটাকে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরেছি আমার স্ট্যান্ডার্ড সিস্টেমে, সেই এ কে এখানে আমি এ ইন্টার্ন, মানে কি? এ মানে এই যে এই তো বলে এই যে কোথায় লিখলাম আগের দিন, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে যেটা ফ্লো অফ কারেন্ট আর কি, যে কারেন্ট ইলেকট্রিসিটি, আচ্ছা, দিস ওয়ান। অ্যাম্পিয়ার। হ্যাঁ। হুম। হুম। ও আচ্ছা, তুমি ওই ফুল ফর্মটা জিজ্ঞেস করেছিলে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, ওটা অ্যাম্পিয়ার। তো আমি বলছি যে আমার স্টেটমেন্টে বলছে যে এ কে ইন টার্মস অফ M L T আর কি, এই ফর্মে, মানে M⁴ আলফা, হ্যাঁ। L⁴ বিটা, T⁴ গামা, এই ফর্মে, আলফা বিটার গামার হুম। মানে আমি জানি না, এই ফর্মে লিখে দেওয়া হ্যাঁ। সম্ভব। ঠিক আছে? হ্যাঁ। হুম, হ্যাঁ। এই ফর্মে লিখে দেওয়া সম্ভব। হ্যাঁ। হ্যাঁ। তো এইটাই আমার সেন্ট্রাল প্রপোজিশনটা, আগের বার একটুখানি অন্যরকম ভাবে বলেছিলাম। ঠিক আছে? হুম, যে এইটাতে লিখে দেওয়া সম্ভব। তাহলে এখানে তো ফ্লো, আমরা কারেন্ট বা চার্জের ফ্লোটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই হচ্ছে ওর মানে ভ্যারিয়েবলটা, আর এ হচ্ছে ওর ডাইমেনশন। মানে ফ্লো অফ চার্জ বা কারেন্টের ভেরিয়েবলটা হচ্ছে আই, কিন্তু হ্যাঁ, ডাইমেনশনটা হচ্ছে এ। এ, যেমন টাইমের আমরা অ্যাজ এ ভেরিয়েবল টাইমকে স্মল টি দিয়ে লিখি, কিন্তু টাইমের হ্যাঁ। ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে? হ্যাঁ। তাই না? বা এরকম আরো আরো আছে। ভেরিয়েবল আর ডাইমেনশনের ডিফারেন্স কি? ভেরিয়েবল মানে, ভেরিয়েবলটা আসলে স্ট্যান্ডার্ড কিছু নয়, আমি বলছি যে আমাদের জেনারেল নোশনে, জেনারেল ফিজিক্সের বইতে টাইমকে আমরা ক্যাপিটাল স্মল টি দিয়ে লিখি যখন আমরা টাইম অ্যাজ এ ভ্যারিয়েবল লিখি। কিন্তু ওই হুম। টাইমটার ডাইমেনশন কি সেটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে তো সে বলবে যে টাইমের ডাইমেনশন টি, ক্যাপিটাল টি। বুঝতে হ্যাঁ। পারছি? ফলে আমি যেটা বলার চেষ্টা করছি যে এরকম হতেই পারে যে যেমন স্ট্যান্ডার্ড নোশনে আই দিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি বা ফ্লো অফ চার্জকে বোঝানো হয়, স্ট্যান্ডার্ড নোটেশন। কেউ অন্য হ্যাঁ। কিছু দিয়ে বলতেই পারে, কিচ্ছু যায় আসে না, নিশ্চয়ই এরকম বই আছে সেখানে হয়তো অন্য কিছু, স্ট্যান্ডার্ড নোটেশনে আই দিয়ে রিপ্রেজেন্ট করা। আই মানে হচ্ছে বেসিক্যালি কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল কারেন্ট, যার ডাইমেনশনটা হচ্ছে আবার এই। ঠিক আছে? হুম, ঠিক আছে। তো আমার প্রপোজিশনটা হচ্ছে ওই সাতটার মধ্যেও এই যে চার্জ, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ সাস্টেন্স, এগুলোকে ইন প্রিন্সিপালি MLT এর ফর্মে লিখে দেওয়া যায়। তাহলে আমরা সাতটা ফান্ডামেন্টাল নিয়ে কাজ করছি কেন? আরো কমিয়ে নেবো, তিনটে বলবো, তাহলে তিনটে দিয়ে যদি সবকটা রিপ্রেজেন্ট করা যায়। উত্তর হচ্ছে আমরা করতে পারি, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমরা করতে গিয়ে দেখেছি যে এ বা কে বা মোল বা ক্যান্ডেলা, এই যে চারটে, এদেরকেও আমরা চাইলে MLT এর ফর্মে লিখতে পারি, আলফা বিটা গামা। কিন্তু মোস্টলি এই আলফা বিটা গামা গুলো তখন ফ্র্যাকশনাল হয়ে যায়, ফ্র্যাকশনাল হয়ে যায়। আচ্ছা। মানে সামথিং এরকম কিছু একটা হলো, M 2.5, L 1.5, T 0.5, এরকম কিছু একটা। আপনাকে এক্সাম্পল দেবেন? এক্সাম্পল দেবো? হ্যাঁ, মানে এটা কি করে হবে? এটা মাস, লেংথ আর টাইম, তো ওটা কি করে হবে হতে পারে, ফ্র্যাকশনাল? খেয়াল করে দেখো, যদি কোনো রুট গোছের জিনিস থাকে, কিউব রুট, রুট এরকম যদি কিছু থাকে, তখন রুট মানে তো 1.5, মানে সরি 0.5। হুম। বুঝতে পারছি? হ্যাঁ। সে ফর এক্সাম্পল তুমি চার্জের ক্ষেত্রেই ভাবতে পারো যে এই কুলম্বের সূত্র পড়েছো, মানে কি? কুলম্বস ল। না। আচ্ছা, there is something called Coulomb's law, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইন্টারঅ্যাকশন, যেটা বেসিক্যালি বলে যদি আমার একটা প্লাস কিউ চার্জ, একটা প্লাস কিউ চার্জ বা একটা মাইনাস কিউ চার্জ, এরকম যদি দুটো চার্জ থাকে এবং এদের মধ্যেকার ডিস্টেন্স যদি আর হয়, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে F ইকুয়াল টু সাম K ইন্টু Q1, মানে
আমি দুটো চার্জ লিখি, প্লাস মাইনাসটা আপাতত লিখছি না, প্লাস মাইনাস লিখছি না, আমি জাস্ট Q1 Q2 দুটো চার্জ লিখলাম। তাহলে এটা Q1 Q2 ডিভাইডেড বাই R² হবে, ঠিক আছে। এবার Q1 Q2 টা প্লাস না মাইনাস কি আছে তার উপর ভিত্তি করে এখানে একটা সাইন চলে আসবে, সেই সাইন থেকে আমি বুঝতে পারবো ফোর্সটা অ্যাট্রাকটিভ নাকি রিপালসিভ, যেটা আমরা এমনি জানি যে প্লাসে প্লাস রিপালসিভ ফোর্স, মাইনাস মাইনাস রিপালসিভ ফোর্স, প্লাস মাইনাস অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা এখান থেকে আসে। হ্যাঁ এবার তুমি ভাবো যে তুমি কে এর কথা সরিয়ে দাও মাথা থেকে আপাতত, ঠিক আছে। কে এর একটা ডাইমেনশন থাকতেও পারে, আমি যদি সিজিএস এককে নিই, সিজিএস সিস্টেমে নিই, এই পার্টটা তুমি বুঝতে পারবে না, জাস্ট বলছি মেনে না, এরকম একটা ব্যাপার। সিজিএস সিস্টেমে নিলে এই কে হচ্ছে ডাইমেনশনলেস, ঠিক আছে। মানে মানে এই কেটার কোনো ডাইমেনশন নেই, ঠিক আছে, আচ্ছা সিজিএস সিস্টেমে হলে। এটা একটু ট্রিকি, তুমি ভাববে যে সিস্টেম ওয়াইজ তো ইউনিটের নামগুলো চেঞ্জ হয়, ডাইমেনশনও কি চেঞ্জ হতে পারে? হতে পারে, ঠিক আছে, সেটা আমরা পরে কখনো সুযোগ হলে পরে দেখবো, ঠিক আছে। যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তো কোনো না কোনো সময় হয়তো আমাদের আবারও পড়তে হবে, তখন এটা দেখবো। আম, তো যদি সিজিএস সিস্টেম আমি ক্যালকুলেট করি এই কে এর কোনো ডাইমেনশন নেই, দ্যাট মিনস আমি যদি এখান থেকে কিউ এর ডাইমেনশন বের করতে চাই, খেয়াল করে দেখো কিউ এর ডাইমেনশনের স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এর ডাইমেনশন ইন্টু আর স্কোয়ার এর ডাইমেনশন, ঠিক আছে, এটা। তাহলে কিউ এর ডাইমেনশন হবে এফ এর ডাইমেনশন আর R² এর ডাইমেনশন, এটার রুট ওভার, হ্যাঁ তাই না? এবার হ্যাঁ এফ এর ডাইমেনশন আমরা কি জানি, ML T⁻², আর আর হ্যাঁ এর ডাইমেনশন কি হবে? আর আর হচ্ছে ইন্টারচার্জ ডিস্টেন্স, যেটা এই যে এই Q1 আর Q2 চার্জের মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে হ্যাঁ R² এর ডাইমেনশন কি লিখবো? উম, এটা বুঝতে সমস্যা হচ্ছে? এখানটা এটা আরটা তো ডিস্টেন্স, হ্যাঁ, তাহলে তো R² কি ডিস্টেন্স হবে? এটা হবে ML12 টি। ML কেন হবে, সরি MT কেন হবে? না MLT না বললাম তো। না না, MLT কেন হবে, আমি বলছি যে আর আর মানে তো ডিস্টেন্স, তাহলে এর ডাইমেনশন কি হবে? বুঝলাম না। আর হচ্ছে দুটো চার্জ, এটা যদি একটা চার্জ হয়, এটা যদি একটা চার্জ হয়, এই চার্জ দুটোর মাঝে ডিস্টেন্স, তাই তো? হুম তাহলে আর এর ডাইমেনশন কি হবে? কি হবে? ডিস্টেন্সের ডাইমেনশন কি? ডিস্টেন্সের ডাইমেনশন তো আমরা এমএলটি দিয়ে রিপ্রেজেন্ট করি, এল এর উপরে ওটা ডিস্টেন্স, তাহলে 1 হবে এম, এল এর উপরে 1 টি। এম আর টি এর উপরে কত থাকবে? কি? এম আর টি এর মানে তুমি তো বলছো MLT দিয়ে, MLT, এবার আমাকে হ্যাঁ ওপরের ইন্ডেক্স গুলো বলো। এমটাতে কিছু হবে না, এলটাতে 1 হবে, টিটাতেও কিছু হবে না। কিছু না হওয়া মানে আসলে ওয়ান হওয়া, ওই জন্যই আমি তোমার থেকে বলতে চাইছি যে এটা যদি তুমি MLT দিয়ে লিখতে হও তাহলে লিখতে হবে M0LT0, কারণ ডিস্টেন্স মানে তো লেন্থ, ডাইমেনশন এল, সো হ্যাঁ এর ডাইমেনশন হচ্ছে এল। আর যদি কেউ MLT দিয়ে লিখতে যায় তাহলে M0LT0, এই M0 হওয়া মানে এটা ওয়ান হয়ে যাওয়া, ডাইমেনশন লেস হয়ে যাওয়া, ঠিক আছে, কারণ আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে। কিন্তু তুমি হুম যেটা বলছো সেটা কিন্তু মাস টু দি পাওয়ার 1, লেন্থ টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 1, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি বোধহয় মোমেন্টামের ইয়ে ডাইমেনশন, ঠিক আছে, মোমেন্টাম। আচ্ছা। মোমেন্টাম কি হয়? দৌড়, মোমেন্টাম মাস ইনটু ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এম ভেলোসিটি, না ওখানে -1 হবে, সরি, না মোমেন্টামের নয় এটা, ঠিক আছে, এটা টাইমটা এখানে মাল্টিপ্লাইড আছে। যাই হোক, সেটা কিছু একটা কোনো একটা এককের হবে, নাম না জানা কোনো এককের হবে। বাট আর এর ডাইমেনশন হচ্ছে এল, সোজা কথায়, তাই তো? এফ মানে ফোর্স তো। হ্যাঁ, ফোর্স। ঠিক আছে, তাহলে আর ফোর্স স্কোয়ারের মানে ডাইমেনশন কি হচ্ছে হবে? আর স্কোয়ারের ডাইমেনশন হবে M0L1T0। না, L0 L1 হবে না, L² হবে। আমি বাকিগুলো লিখছি না, M0 T0 গুলো লিখছি না।
ঠিক আছে, আচ্ছা। এল স্কোয়ার হবে, কারণ আর এখানে এর ডাইমেনশন তো লেন্থের ডাইমেনশন, তাহলে আর স্কোয়ার মানে লেন্থের স্কোয়ার। হ্যাঁ। ঠিক আছে, এটা হুম। এবার এই পুরোটা রুটের আর তলায় আছে। আরেকটা আছে যে এটা ফোর্সের ওটা ডাইমেনশন করলে এমএলটি -2 কি করে আসছে? -2 কি করে আসছে? আচ্ছা, তুমি কি ফোর্স ফোর্সের মানে তো, ডাইমেনশন, ফোর্স মানে মানে ফোর্সের তো ডাইমেনশন কি তুমি করেছো, নাকি আমি হঠাৎ করে আলটপ্পা হ্যাঁ বলে করছি। দিচ্ছি? ফোর্স ইকুয়ালস, হ্যাঁ, ফোর্স না ইকুয়াল টু ফোর্স কি বলো, ইকুয়ালস নিউটনের টু দ্বিতীয় মাস সূত্র, ইনটু অ্যাক্সিলারেশন। মাস ইনটু অ্যাক্সিলারেশন। হ্যাঁ, তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে মানে কি? মাস যদি আমরা এসআই সিস্টেমে ধরি তাহলে কিলোগ্রাম, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, পার না না সেকেন্ড না, স্কোয়ার মানে সরি তো সরি। সেকেন্ডটা নিচে আছে, তার মানে এটা উপরে নিয়ে গেলে সেকেন্ড টু দি পাওয়ার -2 হবে না? তাহলে এম আর এল এর ওপরে তো 1 হবে। হ্যাঁ, ওয়ানই তো আছে, কিছু না লেখা মানে তো ওয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। মানে আমরা যখন 3x+2 লিখি, এখানে x এর পাওয়ার কত? এখানে এক্স এর আরেকবার কি, আরেকবার বলুন। বললাম এই যে 3x+2 লিখলাম, এখানে বললাম x এর পাওয়ার কত? এখানে পাওয়ার মানে 1। 1। ঠিক আছে, কিছু না লেখা মানে 1। হ্যাঁ, আর হ্যাঁ, এখানে পাওয়ার 0 হওয়া মানে এই টার্মটাই থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 1 হয়ে যাবে। হ্যাঁ, পুরোটা 1 হয়ে যাবে, টার্মটাই থাকবে না। ফলে এম, শুধু MLT লেখা মানে হচ্ছে এদের প্রত্যেকের মাথায় 1 আছে। হ্যাঁ, জিরো হুম। যদি আমার বাদ দিতে হয় তাহলে 0 লিখতে হবে। যাকে আম- আমরা যখন ডাইমেনশন করছিলাম ফিজিক্সে তখন 1টা লিখেছিলাম, তার জন্য আমার একটু গোলমাল হয়ে গেছিল। তুমি 1 লিখতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি 1টা লেখো দাও, ঠিক আছে, কিন্তু 0টাকে তুমি ইকুয়েট করে দিও না কিছু না লেখার সাথে। হুম বুঝতে পারছি, মানে তুমি যদি এরকম হুম সব লিখতে চাও যে M0 হলে 0 লিখবো, M1 হলে লিখবো, আর 2 তো লিখি, বাদ দাও, আমি এটা রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলছি তুমি এই M1টা অভ্যাস করতে করতে গিয়ে তুমি ভেবে ফেলো না যে শুধু M লেখা মানে আসলে M⁴ লেখা, তা কিন্তু সত্যি নয়। বুঝতে পারছি। হ্যাঁ। হুম, তুমি এই সিস্টেমটা যদি ফলো করতে চাও কোনো সমস্যা নেই এটাতে, ঠিক আছে, হ্যাঁ, কোনো হুম। সমস্যা নেই যে আমি 0 আর 1 কে মেনশন করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। তো ওই এই ভুলটা করা যাবে না। এটা ভুল, শুধু M মানে M1, M0 নয়। যাই হোক, এটা বুঝতে পেরেছো কেন ফোর্সে টাইম ইনভার্স আসছে, মানে ডবল ইনভার্স আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানের ইউনিটটা কি দাঁড়ালো, মানে ইউনিট বলছি, ডাইমেনশনটা ML³ T⁻²। এবার রুট আছে, রুট মানে হচ্ছে 2 দিয়ে ডিভাইডেড, তাই তো? তাহলে এটার হুম, ইউনিটটা হয়ে গেল, এই যে কিউ এর ইউনিট হয়ে গেল M⁻0.5, L⁻1.5, T⁻⁻1। দেখো, হলো, এক্সাম্পল পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু আমরা তো √ওভার সবসময় 2 দিয়ে ডিভাইড করে পাই না। না না, পাওয়ারে, পাওয়ারে 2 ডিভাইড হয় তো, মানে আমি বলতে চাইছি যে x⁻, মানে √x=x⁻½ x⁻0.5, এটা কি তুমি জানো? এই জিনিসটা কি তুমি জানো? √x মানে এক্স, এক্স, না বলো বলো আপনি কি বলছো। আরেকবার বলুন এটা। আচ্ছা, বেসিক্যালি ইন্ডেক্সের যে রুল, তাতে করা এই যে আমরা রুট করছি, ঠিক আছে, এই রুট করা মানে হচ্ছে আসলে আমি x⁻1/2 লিখছি, ঠিক আছে। এটা হুম কেন, তুমি যদি জিজ্ঞেস করো, কিছুই না, এইভাবে ভাবা যাক যে লেটস সে আমরা এইভাবে ভাবি যে x⁻1 মানে হচ্ছে এক্স, x⁻2 হ্যাঁ। মানে হচ্ছে x ইন্টু এই সরি, এতগুলো কেন, x³ মানে হচ্ছে x ইন্টু x, এরকম করে আরো তুমি যেতে পারো। এবার যদি আমি উল্টো দিকে হ্যাঁ। যাই, x⁻0 এর মান কত হবে? দেখো, x⁻3, x⁻3 থেকে 2 তে আসতে গিয়ে আমাকে কি করতে হয়েছে,
এক্স দিয়ে ভাগ একটা করতে হয়েছে, এক্স কমাতে হচ্ছে। এক্স দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এখানে এক্স দিয়ে ভাগ হ্যাঁ করতে হলো, এখানে এক্স দিয়ে ভাগ করতে হলো, হ্যাঁ তাহলে এক্স এক্স কেটে গিয়ে ভ্যালুটা হয়ে গেল 1। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 1। এইবার এইখানে হচ্ছে যেটা গল্প, সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার, মানে রুট ওভার এক্স করেছি আমি। ঠিক আছে, হুম এই রুট ওভার এক্স করা মানে আসলে এক্স টু দি পাওয়ার এখানে ফ্র্যাকশনাল ইন্ডেক্স আসবে। ঠিক আছে, আচ্ছা ফ্র্যাকশনাল ইন্ডেক্স আসবে। ফলে যখন আমরা রুট করছি, রুট মানে হচ্ছে পাওয়ারের হাফ। ঠিক আছে, হ্যাঁ এটাকে আর মানে এটা কিভাবে প্রুফ করা যেতে পারে খেয়াল করে দেখো। ধরো আমি যদি বলি যে এক্স টু দি পাওয়ার এম আছে। ঠিক আছে, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এম আছে। এবার এক্স টু দি পাওয়ার এম এর ভ্যালু হচ্ছে লেটস সে আলফা। ঠিক আছে, এবার আমি বলছি যে এ আর বি দুটো নাম্বার এরকম সাচ দ্যাট যে এম ইকুয়াল টু এ ইন্টু বি। ঠিক আছে, হ্যাঁ তাই না, এম এ ইন্টু বি, মানে বেসিক্যালি ফ্যাক্টর দুটো। ঠিক আছে, দুটো হুম ফ্যাক্টর। তো তাহলে আমি এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি রিপ্লেস করে দিতে পারি, ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, হ্যাঁ এক্স টু দি পাওয়ার আলফা, এই সরি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু আলফা। হুম ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো যে রুট এখান থেকে যদি এই এক্সপ্রেশনটা থেকে যদি আমরা রুট এক্স এর কথা চিন্তা করি, তাহলে ধরো রুট এক্স মানে দুই, দুই এর ফ্যাক্টর কি কি, 2, 1, তাই তো, হুম তাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার, কি বলছে এটা, ওই অ্যাকাউন্টটায় টাকা। হুম, সো এখান থেকে আমরা কি বলছিলাম জানো, হ্যাঁ ফ্যাক্টরাইজ করেছি। তো আমরা এখান থেকে ভাবতে পারি যে দুভাবে জিনিসটাকে ভাবা যায়। একটা হচ্ছে যে আমরা রুট থেকেই ভাবতে পারি, আচ্ছা রুট থেকেই ভাবি যে মানে আমার বেসিক প্রপোজিশনটা হচ্ছে এইটা যে রুট ওভার এক্স এইটা ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কত। ঠিক আছে, আমি এখানে একটা কিছু একটা দিলাম, থিটা দিলাম। ঠিক আছে, ধরে নিলাম এটা যে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার থিটা। এবার আমি এই থিটার ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি, তাহলে আমি এক্স টু দি মানে রুট এক্স মানে কি বুঝে যাবো, তাই তো, হ্যাঁ পারবো। পারবো। তো এইবার তাহলে আমরা কোথা থেকে শুরু করি, আমরা শুরু করি হচ্ছে এরকম একটা জায়গা থেকে যে রুট ওভার অফ এক্স তার হোল হলো স্কোয়ার, সেটার ভ্যালু আমরা জানি, তাই তো। রুট এক্স স্কোয়ার কত হয়, রুট এক্স স্কোয়ার এক্স হয়। এক্স হয়, জানি আমরা, মানে এক্স টু দি পাওয়ার 1 লিখে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ এবার আমরা এই রুট এক্স কে আমরা ধরেছি কি এক্স টু দি পাওয়ার থিটা, তাহলে এক্স টু দি পাওয়ার হ্যাঁ থিটা তার টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1। হ্যাঁ তার মানে এক্স টু দি পাওয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1। হ্যাঁ তাহলে বেস সেম হয়ে গেছে, তার মানে পাওয়ারও সেম, যেহেতু ইকুয়াল টু আছে। তার মানে 2 থিটা ইজ হ্যাঁ ইকুয়াল টু 1 অর থিটা ইজ ইকুয়াল টু হাফ। হুম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তো তার মানে হচ্ছে রুট করা মানে হচ্ছে হাফ করা। যেমন ধরো, তাহলে এটা বলো দেখি কিরকম পেলো। ধরো
ফিফথ রুট অফ এক্স আছে, এটাকে আমরা কি লিখতে পারি? ফিফথ রুট অফ এক্সটা, হুম এটা আমরা যদি এক মিনিট, ফিফথ রুট অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স, তাহলে আমাদেরকে আগে বেসটা সেম আনতে হবে। হুম। তো তার জন্যে উম, ভাবো এই যে এইটা প্যাটার্নে ভাবো। হ্যাঁ, এক মিনিট। এখানে আমরা যা খুশি অ্যাজিউম করতে পারি। ওটা তো তুমি অ্যাজিউম করছো, মানে বেসিক প্রপোজিশনটা হচ্ছে যে আমি এই রুট এক্স যেটা লেখা আছে এখানে 5 রুট এক্স আছে, আমি এইটাকে এই হুম, ফর্মে রিপ্রেজেন্ট করবো, তাহলে এখানে একটা কিছু থাকবে, তার ভ্যালুটা আমি জানি না, তাই আমি x টু দি পাওয়ার আলফা ধরে নিলাম। ঠিক আছে, এবার আলফার ভ্যালুটা যদি আমি বের করে ফেলতে পারি আমার চেনা পরিচিত কোনো সংখ্যায়, তাহলে আমি বলবো যে ফিফথ রুট অফ আলফা ইজ, সরি, ফিফথ রুট অফ এক্স ইজ ইকুয়াল টু অত। হুম। এবার জেনারেল প্রপোজিশনটা কি, যে তাহলে আমি এক কাজ করি, আমি লিখি যে আমার ফিফথ রুট অফ, দূর মোছে না কেন, আমি লিখি যে ফিফথ রুট অফ এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হবে? ফিফথ রুট অফ এক্স টু দ্য পাওয়ার 5 হবে 525। তাহলে এটা কি? যে এটা এটা সবসময় জানবে, আমি বুঝতে পারছি তোমার মনে ইন্ডেক্স করা হয়নি, এই না, আমরা ইন্ডিসেস লগারিদম করি ইন্ডেক্স এগুলো করা হয়নি, তাই তো? না। বেশ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ধরো আমি বলছি যে এই এই যে ধরো এক্স এর রুট ওভার এক্স তার স্কোয়ার, তুমি কত বললে? এক্স, তাই তো? হুম। কেন বললে? তার কারণ আসলে রুট এক্স এর সময় আমরা লিখি না, তারপরের থেকে লিখি, রুট মানে হচ্ছে এইখানে 2 আছে, ঠিক আছে, এখানে 2 আছে, তাহলে এটা স্কোয়ার করলে পরে গোটা জিনিসটা এই ভেতরের জিনিসটা বাইরে বেরিয়ে আসবে। ঠিক তেমনি এই আচ্ছা। ফিফথ রুটের ফিফথ করলে পরে এই এক্সটা বাইরে বেরিয়ে আসবে, তার মানে x টু দি পাওয়ার 1। এবার আমি ফিফথ রুট অফ এক্স কে ধরে নিয়েছি x টু দি পাওয়ার আলফা, তার মানে x টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1, অর আর x টু দি পাওয়ার 5 একবার আলফা। বলুন, আর একবার বলুন, বুঝলাম না। কোন জায়গাটা? এখানে এক্স টু দ্য পাওয়ার আলফা আমরা 5 রুট ওভার এক্সটাকে ধরেছি। হ্যাঁ, তাহলে এই 5 রুট ওভার এক্স তাকে আমি x টু দি পাওয়ার আলফা দিয়ে রিপ্লেস করে দিলাম। আচ্ছা। বলো কোনো প্রশ্ন থাকলে। না, নেই আর। করে দিলাম, তার মানে এবারে আলফা আর 5 গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 5 আলফা ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1। এবার বেস দুটো সেম হয়ে গেছে, তার মানে পাওয়ারও সেম, 5 আলফা ইজ ইকুয়াল টু 1 আর আলফা ইজ ইকুয়াল টু 1/5। হ্যাঁ, ঠিক আছে। এটা আরেকভাবেও বোঝা যায়, এটা তুমি জানো তো যে রুট আর পাওয়ার এরা একে অপরের মানে উল্টো অপারেশন, ঠিক আছে, ওই জন্যই হ্যাঁ। এক্স স্কোয়ার কে রুট করলে পরে এক্স পাই। কেন? তার কারণ হচ্ছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে কি এমন গুণ করলে পরে এটা 1 হয় না, হ্যাঁ। জাস্ট ওর কাউন্টারটা দিয়ে গুণ করতে হবে 1/2, মানে রেসিপ্রোকালটা দিয়ে, তাহলে x টু দি পাওয়ার 1 হয়ে হুম। যাচ্ছে। সো এনি হ্যাঁ। রুট, মানে আমি যদি বলি যে এটা n রুট অফ এক্স ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/n। হুম, ঠিক আছে। বেশ, তাহলে খেয়াল করে দেখো, আমরা যেটা কিউ এর ডাইমেনশন পেলাম সেটা এরকম এলো, মানে তাতে কি হলো, মানে এবার আমাদের মূল জিনিসটা আবার রিকল করে নি, যে আমরা তার মানে আমাদের পরের যে 4টে ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল বলেছিলাম তার মধ্যে একটা ভ্যারিয়েবলকে আগের 3টে দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলেছি, তার মানে তো এই হুম। 3টেই ফান্ডামেন্টাল, এই 3টে পড়লেই হ্যাঁ। আমার কাজ মিটে গেল। ইন প্রিন্সিপাল তাই, ইন হুম। প্রিন্সিপাল এটাও সত্যি যে এই 3টেও লাগে না, ঠিক আছে, যে আচ্ছা। কোনো একটাকে ঠিক করে চুজ করলে তার রেসপেক্টে লিখে দেওয়া যায়, কিন্তু সেগুলো হায়ার লেভেলের ব্যাপার।
আমরা এইটা করি না, সাধারণভাবে ইউজ করি না, তার কারণটা হচ্ছে এটাই, যে ফ্র্যাকশনাল ডাইমেনশন গুলোকে না ফিজিক্যালি, আমরা তো ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে কথা বলছি, তাহলে এই ফ্র্যাকশনাল হ্যাঁ। ডাইমেনশন গুলোকে না ফিজিক্যালি ইনটিউটিভলি মানে বোঝা অত সহজ ব্যাপার নয়, ঠিক আছে। এই ফ্র্যাকশনাল ডাইমেনশনের একটা বিশেষ নাম আছে, ঠিক আছে। এইটা নিয়ে হুম। ম্যাথমেটিক্সের একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, কিন্তু ফিজিক্সে এই ফ্র্যাকশনাল ডাইমেনশনকে নিয়ে কেউ ডিল করতে চায় না, চট করে করতে হয় কিছু কিছু, মানে এই সিস্টেমে দাঁড়িয়েও কতগুলো ফ্র্যাকশনাল ডাইমেনশন চলে আসে বিভিন্ন সময়, কিন্তু সেগুলো খুবই হায়ার লেভেলের জায়গায় আসে, বেসিক জায়গাটায় আসে না, ঠিক আছে। হুম। এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা আরো 4টে নতুনকে এনেছি, ঠিক আছে, আচ্ছা। যে ওদেরকে ফ্র্যাকশনাল আমরা ঠিক করে ইমাজিন করতে পারবো না, ঠিক আছে। তুমি চাইলে কখনো ইউটিউব বা ইত্যাদিতে সার্চ করে দেখতে পারো, এই ফ্র্যাকশনাল ডাইমেনশনকে বলা হয় ফ্র্যাক্টাল। আচ্ছা। ফ্র্যাকশনাল ডাইমেনশনকে বলা হয়, খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। আমি বুঝি না তেমন কিছুই, ঠিক আছে, তাকে বলা হয় ফ্র্যাক্টাল, ঠিক আছে। যেমন পৃথিবীর যে কোনো দেশের ম্যাপের যে বর্ডার লাইন, সেইটা ফ্র্যাক্টাল একটা, ঠিক আছে। হুম। ফ্র্যাক্টাল মানে এটা কি? ফ্র্যাক্টাল মানে হচ্ছে ফ্র্যাক্টাল ফ্র্যাকশনাল মানে ডাইমেনশন, ঠিক আছে, ফ্র্যাকশনাল ঠিক আছে। ডাইমেনশন মানে, মানে এখানে যে আমরা আম, এখানে যে আমরা মানে এটা কি বলে, এখানে যে আমরা চার যে ডাইমেনশন বের করলাম হুম এখানে হুম, MLT, তাহলে এমটার ফ্র্যাক্টাল হচ্ছে 0.5, এলটার হচ্ছে 1.5, আর টিটার হচ্ছে, না ফ্র্যাক্টাল টিটার তো মানে ফ্র্যাক্টাল না। যে যে জিনিসের ডাইমেনশনে ফ্র্যাকশন আছে সেই জিনিসটা ফ্র্যাক্টাল। আচ্ছা, মানে চার্জ বা কারেন্ট ওটা হচ্ছে ফ্র্যাক্টাল। যদি আমি শুধু এমএলটি দিয়ে রিপ্রেজেন্ট করি, আচ্ছা, ঠিক আছে। হুম, এবং ফ্র্যাক্টালকে ইমাজিন করা ফিজিক্যালি একটু মুশকিল। মানে একটা ফ্র্যাক্টালের উদাহরণ খুব বিউটিফুল, মানে এগুলো তোমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় তো অঙ্কে পড়বেই। ধরো এটা কি বলে ওটাকে, আহ, সমবাহু ত্রিভুজের ইংরেজিটা কি জানো? আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল তাই তো? ট্রায়াঙ্গেল। না, ইকুইল্যাটারাল তো বোধহয় দুটো সমান। না, ইকুইল্যাটারাল মানে তিনটে সমান। আচ্ছা, ইকুইল্যাটারাল, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এরকম একটা সমবাহু ত্রিভুজ নিলাম, এর ঠিক হুম। মাঝ বরাবর আমি আরেকটা সমবাহু ত্রিভুজ, মানে এই এর লাইনটাকে আমি 3 ভাগে ভাগ করলাম, মাঝের হুম। ভাগটার উপর আরেকটা সমবাহু ত্রিভুজ তৈরি করলাম, এরকম হ্যাঁ। 3 দিকেই করলাম, ঠিক আছে। হুম। তিন হুম। ভাগ করলাম, সমবাহু ত্রিভুজ নিলাম, 3 ভাগ করলাম, সমবাহু ত্রিভুজ নিলাম। আবার এই যে সমবাহু ত্রিভুজটা পেলাম, তারও এটাকে 3 ভাগ করে এখানে একটা সমবাহু ত্রিভুজ নিলাম, এটাকে 3 ভাগ করে এখানে একটা সমবাহু ত্রিভুজ নিলাম, ঠিক আছে। এবার এই হ্যাঁ। সমবাহু ত্রিভুজটার উপরে আমি আরেকটা সমবাহু ত্রিভুজ নিলাম, এরকম করতে করতে আমি চলবো, ঠিক আছে। খেয়াল করে দেখো হুম। যে এর এরিয়াটা, মানে কখনোই তুমি এর এরিয়াটা শেষ বলে উঠতে পারবে না। এই ধরনের প্রপাগেশনকে বলা হয় ফ্র্যাক্টাল প্রপাগেশন। আচ্ছা। তুমি যতই জুম করবে একই পিকচার পাবে, ঠিক আছে। মানে আমরা চাইলে এটা ইউটিউবে দেখতেও পারি। ওয়েট, দেখো যত জুম করবে তো একই ছবি হুম। পেতে থাকবে। হ্যাঁ। শেষই হচ্ছে না। এইটা খুব কমন একটা ফ্র্যাক্টাল, ঠিক আছে। যত তুমি জুম করবে একই পিকচার পেতে থাকবে। হ্যাঁ। যাক গে, এই যে এসব ভিডিও টিডিও আছে, হোয়াট ইজ ফ্র্যাক্টাল। তো স্নোফ্লেক্স মানে বরফ যেভাবে জমে, সেটাও কিন্তু একটা ফ্র্যাক্টাল, ঠিক আছে। কিন্তু বরফ তো শেষ হয়ে যায়।
শেষ হয়ে যায় তোমার চোখে, যেহেতু জলের পার্টিকেলের একটা এনাফ সাইজ আছে, তার থেকে ছোট উঠতে পারবে না, সেই জন্য যে কোনো ফিজিক্যাল সিস্টেম সেইরকম ভাবে শেষ হয়ে যেতে হবে, কিন্তু ইন প্রিন্সিপাল শেষ হয় না সেটা। মানে ওই প্যাটার্নটাকে তুমি যদি ম্যাথামেটিক্যালি দেখো তাহলে শেষ হয় না। তো এই ফ্র্যাকশনাল ডাইমেনশন কি নিয়ে নাড়াচাড়া করা একটু মুশকিল বলে আমরা চার্জ ফার্জ ওগুলোকেও ফান্ডামেন্টাল হিসেবে ক্লেম করে নিয়েছি, ঠিক আছে, তার বেসিসে আমরা লিখতে পারি। এবার প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন ওয়াইজ সেখানে আমরা বিভিন্ন ইউনিট দিয়েছি। ইউনিটের কথা আমরা আগেও বলেছিলাম যে ইউনিট মানে হচ্ছে মানুষ কোনো একটা জিনিসকে আগে ধরে নিয়েছে যে এইটা আমার স্ট্যান্ডার্ড, এইটার রেসপেক্টে আমি সবগুলোকে মাপবো, সেখান থেকে ইউনিটটা এসছে। পরবর্তীকালে আমরা আরো নতুন নতুন ইউনিট তৈরি করেছি, ঠিক আছে, যেমন এই যে নতুন 4টে কোয়ান্টিটির ইউনিট, সেগুলোই অনেক পরে আমরা তৈরি করেছি বসে বসে। ওই জন্য দেখবো ওইগুলোর একটা দুটোর বেশি ইউনিট নেই, কিন্তু লেন্থ মাস এগুলোর প্রচুর প্রচুর ইউনিট, ঠিক আছে, মানে প্রায় প্রতি পাড়ায় পাড়ায় একটা নতুন ইউনিট দেখা যায়, ঠিক আছে। তো যেমন আমাদের বাংলাতেই একটু আরেকটু আগে পর্যন্ত আমাদের ছোটবেলাতেও আমরা দেখেছি ইউজ হতে, এখনো হয় কিছু কিছু জায়গায়, যে মন বলে একটা ইউনিট আছে, ওজনের ইউনিট। শের বলে একটা ইউনিট আছে, ওজনের ইউনিট। পোয়া বলে একটা ইউনিট আছে, যেটা হচ্ছে তোমার আয়তনের ইউনিট, মানে ভলিউমের ইউনিট, ঠিক আছে। আহ, তো এসব আছে টাছে। তো এবার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে আমি যে ইউনিট গুলোকে বলবো, কারণ আমরা বলেছিলাম যে ইউনিট মানে কিছুই না, আমাকে একটা স্টিক আছে, এই স্টিকটাকে মাপতে হবে, তাহলে আমি আরেকটা স্টিককে স্ট্যান্ডার্ড ধরে নেবো, তার রেসপেক্টে একটা মাপবো, এই তো ইউনিট, এটাই তো ইউনিট। হুম হুম। হুম। এবার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্যান্ডার্ডটাকে মাপবে কে, এই স্ট্যান্ডার্ডটাকে মাপবে কে। হ্যাঁ। এবার তুমি বলতে পারো যে স্ট্যান্ডার্ডটাকে মাপার কিছু নেই, আমি একটা ধরে নেবো, ধরে নিয়ে সেটা থেকে ইয়ে করবো। আচ্ছা, তুমি যে ধরে নেবে, এই ধরে নেওয়াটাকে আমাকে বোঝাবে কি করে? তুমি একটা স্টিক নিয়েছো, নিয়ে বলেছো এইটা হচ্ছে আমার 1 মিটার, বুঝলাম। এবারে তুমি হুম। এটা করেছো ফ্রান্সে, আমি ইন্ডিয়াতে 1 মিটার কি করে বুঝবো? তাহলে তোমাকে আমাকে একটা কপি বানিয়ে দিতে হবে। হ্যাঁ কপি বানাতে গিয়ে তোমাকে, তার মানে তোমার কাছে যে 1 মিটারের স্টিকটা আছে সেটার একদম এক্সাক্ট মাপে আমাকে একটা বানিয়ে দিতে হবে। হ্যাঁ। কিন্তু কোনো কিছুকে তো অত এক্সাক্ট আমরা মাপতে পারবো না, ঠিক আছে, না। সব সময় একটা প্রিসিশনের গন্ডগোল থাকবে, ঠিক আছে। হুম তার মানে তোমার ইউনিট গুলো মধ্যে একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে। প্রথমে অনেকগুলো এমনি ফ্ল আছে, যে কারণে দেখবে এইচ সি ভার্মার বইটা পড়লে তুমি বুঝতে পারবে যে ওই যে গোটা পৃথিবীর ইউনিট ডিটারমিনেশনের যে ইয়েটা আছে ফ্রান্সে, তার মাটির তলায় 6খানা কি সব টাংস্টেন ফাংস্টেনের অ্যালয়ের এরকম স্টিক তৈরি করা আছে, তার মধ্যে দুটো মার্ক করা আছে, এই দুটো মার্কের মধ্যে ডিস্টেন্সটাকে বলা হয় 1 মিটার, ঠিক আছে। এরকম হুম। 6খানা, হ্যাঁ, রেপ্লিকা আছে, তারা ওই একদম নাইট্রোজেন ফাইট্রোজেনের মধ্যে স্টোর করা আছে। কেন? কারণ এই স্টিকটা যদি এয়ার বা এরকম কিছুর সাথে রিয়াকশন করে যায় তাহলে এই সাইজটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর এরকম একটা সাইজ ওখানে চেঞ্জ হওয়া মানে গোটা পৃথিবীর ইউনিট সিস্টেম ঘেটে যাওয়া, গোটা পৃথিবীর ইউনিট সিস্টেম ঘেটে যাওয়া মানে হচ্ছে পুরো ইকোনমিক ডিসরাপশন হয়ে যাওয়া, ঠিক আছে। তো হুম সেটা হতে দেওয়া যায় না। বাট স্টিল হুম। তুমি এসব করে নেওয়ার পরও একটা প্রবলেমে তুমি দাঁড়িয়ে থাকবে, দুটো প্রবলেমে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে তুমি যে কপি গুলো তৈরি করেছো, এই কপি গুলোর ঠিক এক্সাক্ট কপি নয়, হাউ এভার স্মল ইট ইজ, বাট দেয়ার ইজ সাম এরার, যেটা তুমি এড়াতে পারবে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে তুমি ওই এক জায়গায় সেন্ট্রালাইজ করে লাগলে, এই যে আজকে এখন এত যুদ্ধ ফুদ্ধ হচ্ছে, তো কোনো দেশ তোমার সাথে শত্রু দেশ ওই ওই ইনস্টিটিউটটাকে ধ্বংস করে দিল, তো গোটা পৃথিবীর মিটার সিস্টেমটা ঘেঁটে যাবে, ঠিক আছে। এই হ্যাঁ। দুটো ফ্ল এর জন্যই সায়েন্স সবসময় চেষ্টা করেছে যে আমি কি করে একটা একটা স্ট্যান্ডার্ড ইউনিটকে, মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির, বিশেষ করে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির একটা স্ট্যান্ডার্ড ইউনিটকে ইরেসপেক্টিভ অফ এনি ফিজিক্যাল মেটেরিয়াল স্টোর করতে পারি। দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি, কিন্তু তাকে আমি স্টোর করব, সেই ইনফরমেশনটাকে স্টোর করব আমি নন ফিজিক্যাল ওয়েতে, অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, কনসেপচুয়াল ওয়েতে। তুমি ভাবে কি, এটা হ্যাঁ। কি বলছো, কি হাবি হাবি কথা তাহলে হচ্ছে। তাহলে ওটা ফিজিক্যাল কি করে হবে? তাহলে ওটা ফিজিক্যাল কি করে হবে? ঠিক,
কিন্তু হবে। হ্যাঁ। ঠিক আছে, সেইটাই হচ্ছে, মানে সেই জন্যই সেইভাবে করা হয়েছে। কি করে করা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে নেচারে কিছু কিছু কনস্ট্যান্ট আছে যেগুলো চেঞ্জ হয় না। সে ফর এক্সাম্পল, স্পিড অফ লাইট চেঞ্জ হয় না। ঠিক আছে, স্পিড হুম। অফ লাইট চেঞ্জ হয় না। ওটা তুমি 1,00,000 বছর পরে মাপলে পরেও শূন্য মাধ্যমে, মানে ভ্যাকুয়ামে, স্পিড অফ লাইটটা সেম থাকবে। ঠিক আছে, সে তুমি যা দিয়েই মাপো না কেন। ফলে আমি যদি আমার ফান্ডামেন্টাল ইউনিট গুলোকে এইরকম কিছু ফান্ডামেন্টাল কনস্ট্যান্টের সাথে রিলেট করে দিতে পারি, তাহলে কালকে পৃথিবী ধ্বংস হয়ে আবার পৃথিবী গঠিত হয়ে গেলে পরেও আমি তখন যে নতুন ইউনিট সিস্টেম ডেভেলপ করব, সেই ইউনিট সিস্টেম দিয়ে আলোর গতিবেগটা মাপবো বা অন্য কোনো একটা এরকম কিছু মাপবো, মেপে আমি ওইটার রেসপেক্ট ডিফাইন করে দেবো যে ও আচ্ছা, এটা তাহলে আমার সেকেন্ড। তাই হ্যাঁ। না? হ্যাঁ। কিভাবে করা হয়? প্রথমে আমরা সেকেন্ডের হিসেবটা দেখি, যে 1 সেকেন্ড বলতে কি বলা হয়। ঠিক আছে, হোয়াট ইজ 1 সেকেন্ড? হোয়াট ইজ 1 সেকেন্ড? ঠিক আছে, বেসিক্যালি আমাদের অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়বো আমরা দেখবো যে অ্যাটমের ভিতরে ওরকম ইলেকট্রন গুলো অনেকগুলো কক্ষপথে ঘোরে, প্রত্যেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু এনার্জি লেভেল আছে। ঠিক আছে, আবার এই ইলেকট্রন গুলো একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করতে পারে। এই জাম্প করার ফলে সে হুম। কিছুটা এনার্জি রিলিজ করে, এইসব আচ্ছা, ব্যাপার ঠিক আছে। আছে। ঠিক আছে, এবং এই যে এনার্জি গ্যাপটা, এটা যেহেতু ওই অ্যাটমটার নিজস্ব প্রপার্টি, ফলে এই জাম্প করাটাও ওই অ্যাটমের নিজস্ব প্রপার্টি। ঠিক আছে, এইটাকে আমরা ইউজ করেছি 1 সেকেন্ড ইউজ করতে। 1 সেকেন্ড কাকে বলা হয়? অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে যে 1 সেকেন্ড ইজ দ্য টাইম দ্যাট মেক্স দ্য অনেক কিছু লিখবো, ঘাবড়ে যেও না আপাতত, সব আমাদের এখনই বুঝে ফেলতে হবে তা না। আনপার্টার্ড গ্রাউন্ড স্টেট হাইপার ফাইন ট্রানজিশন, এটা তুমি এইচসি ওয়ান, ওই ভলিউম ওয়ানে, মানে চ্যাপ্টার 1-এ পেয়ে যাবে। ঠিক আছে, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি টু বি 919263 ফ্রিকোয়েন্সির 1। পরে কি লিখেছে? হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সির পরে কি লেখা আছে ওটা? ডেল্টা নিউ সিজিয়াম, সব কটা বলছি আমি। ঠিক আছে, when expressed in the unit hertz, which is সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের তাকাতে হবে, অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের না তাকালেও চলবে। না তাকালে চলবে কোনগুলোতে? যে এই আনপার্ট অফ কথাটা না তাকালেও চলবে। ঠিক আছে, এটাকে আমরা রেড দিয়ে ইয়ে করে দিই, যে আনপার্ট অফ এর দিকে আমার না তাকালেও চলবে। ঠিক আছে, হাইপার আনপার্টার্ড ফাইন মানে কি? পার্টার্ড মানে হচ্ছে ডিস্টার্বড, আনপার্টার্ড মানে যাকে ডিস্টার্ব করা হয়। ঠিক আছে, হাইপার আচ্ছা। ফাইন ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, এটা না দেখলেও চলবে। ঠিক আছে, হুম। হুম, ব্যাস এই এই দুটো বাদ দিয়ে আমাদের আর বেশি করে বুঝতে হবে কোন জিনিসটা, এই গ্রাউন্ড স্টেট বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে যেটা বলা হচ্ছে যে ধরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আবার নতুন সভ্যতা গড়ে উঠেছে, তারা মাপজোপ করা শিখেছে। ঠিক আছে, এখন তারা যদি সেলফ এই স্টেটমেন্টটুকু পায়, তাহলেই সে বুঝে যাবে যে আমি
সেকেন্ডকে মেপে ফেলতে পারবো। মানে আমাকে আর সেকেন্ডের জন্য একটা ঘড়ি দিয়ে যেতে হচ্ছে না, সির্ফ এই ইনফরমেশনটুকু পেলেই সে এনাফ। মানে ফসিস টসিস খুঁজে বা কোনো ভাবে যেরকম ভাবে আমরা এখনকার দিনে আমরা আগেকার দিনের ইনফরমেশন খুঁজে পাই, সেরকম পেলেই সে বের করে নিতে পারে। কি করে বের করবে বলছে যে এই যে ডেল্টা নিউ সিজিয়াম, এই ডেল্টা নিউটা অতটা ইম্পর্টেন্ট নয়, মানে সেটা ভেঙে লিখলেই হতো। আমার ক্ষেত্রে এই ডেল্টা নিউটা অতটা ইম্পর্টেন্ট নয়, সিজিয়ামটা ইম্পর্টেন্ট। অর্থাৎ বলেছে যে একটা সিজিয়াম অ্যাটম নাও, পৃথিবী ধ্বংস হয়ে আবার পৃথিবী তৈরি হলে নিশ্চয়ই তারা সিজিয়াম অ্যাটম খুঁজে পাবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, একটা সিজিয়াম সিজিয়াম অ্যাটম নাও। ধুরো, সিজিয়াম অ্যাটম সিজিয়াম মানে কি? সিজিয়াম একটা অ্যাটম, যেমন হাইড্রোজেন অক্সিজেন সেরকম সিজিয়াম, ঠিক আছে? যে 118টা মৌলিক পদার্থ আছে, ফান্ডামেন্টাল মেটেরিয়ালস, হ্যাঁ। যাদের দিয়ে পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়, তার একটা হচ্ছে সিজিয়াম, ঠিক আছে? আচ্ছা। তো এই সিজিয়াম অ্যাটম, একটা সিজিয়াম অ্যাটম নাও, সেই অ্যাটমের ভেতরে অনেকগুলো এনার্জি লেভেল আছে, আমাদের এখানেও আছে, অত তো ওই নতুন পৃথিবীতেও থাকবে। সেই এনার্জি লেভেল এর গ্রাউন্ড স্টেট ফ্রিকোয়েন্সি যেটা আছে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে এই মাথায় লাফ দিয়ে যাচ্ছে, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কত এটা কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ, সেই ঘটনাটা 919 crore 26,31,770 এত টাইমস ঘটতে যে সময়টা লাগে সেটাই 1 সেকেন্ড। বোঝাতে পারলাম নাকি আবার বলবো? হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, তার মানে ওরা কি করবে যদি সিজিয়াম অ্যাটম পায়, মানে সিজিয়াম অ্যাটমের এখনো এই জিনিসটা ঘটতে যা সময় লাগে তখনও তাই সময় লাগবে, কারণ এটা সিজিয়াম অ্যাটমের নিজস্ব প্রপার্টি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে ও সিজিয়াম অ্যাটম নেবে, দেখবে এই জাম্পটা এতবার ঘটতে কত সময় লাগছে, সেটাই হচ্ছে 1 সেকেন্ড। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। বেশ, মিটারকে কি করে ডিফাইন করা হলো? কি করে করা হলো? হোয়াট ইজ মিটার? ঠিক আছে, মিটার, 1 মিটার আমি কাকে বলবো? মিটারের ক্ষেত্রে বলা হলো 1 মিটার ইজ দ্য লেন্থ দ্যাট মেক্স দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম টু বি আ ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ তুমি মিটার কাকে নেবে আমার জেনে দরকার নেই, মিটার হচ্ছে সেই ভ্যালুটা যেটাকে মিটার বললে পরে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, তার ভ্যালুটা 299,792,458 এত হয় ইন আ সেকেন্ড, ঠিক আছে? তার মানে 1 সেকেন্ডে আলো যতটা দৌড়ায় সেটা যদি এইটা হয়, তাহলে এমন একটা জিনিসই হচ্ছে মিটার যাকে চুজ করলে পরে এই ডিস্টেন্সটা এত মিটার হয়। হুম। বুঝতে পারছি? হ্যাঁ। তার মানে সবগুলোকে দেখো ফান্ডামেন্টাল এর সাথে ট্যাগ ইন করা যাচ্ছে, ঠিক আছে? হুম। এরকম কিলোগ্রাম কেও করা হয়, ঠিক আছে? তারপরে কি বলে, কেলভিন কে করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা একদম ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাথে অ্যাটাচ করে দেওয়া হয়, ঠিক আছে? আর দেখাতে হবে কোনো উদাহরণ? না। বেশ, ঠিক আছে। এইভাবে আমরা ইউনিটকে ফান্ডামেন্টালাইজ করি, তারপর তার রেসপেক্টে বাকি জিনিস ফান্ডামেন্টাল নয়, ইন্ডিপেন্ডেন্ট অফ, মানে দো ইউনিট ইজ আ থিং টু রিপ্রেজেন্ট আ ফিজিক্যাল কোয়ান্টিটি, but we reach a such height where we can define a unit, a standard global unit, without any particular physical representation or physical thing, ঠিক আছে? ভেরি বিউটিফুল। আচ্ছা, ইউনিটের আগে পিছে কিছু শব্দকে জুড়ে ইউনিটের ম্যাগনিটিউডকে চেঞ্জ করা যায়।
তার একটা ভার্সন আমরা খুব ছোটবেলায় শিখি, ঠিক আছে, বলছি সেটা কি। তাদেরকে বলা হয় এসআই প্রিফিক্স, ঠিক আছে, প্রিফিক্সেস। প্রিফিক্সেস মানে প্রি প্লাস ফিক্সেস, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছুকে ফিক্স করতে গেলে, ঠিক করতে গেলে, আমরা যখন সামনে কিছু একটা জুড়ে দিই তখন তাকে প্রিফিক্স বলে, ঠিক আছে। তো এই প্রিফিক্স দিয়ে আমরা ম্যাগনিটিউড চেঞ্জ করতে পারি। যেমন ছোটবেলায় আমরা শিখেছি, এবার ধরো অঙ্ক করতে দিত, কিলো, হেক্টো, ডেকা, তারপর একটা ঘর ফাঁকা থাকতো, ডেসি, পড়েছো এগুলো? হ্যাঁ, পড়েছি। সেন্টি, মিলি, ঠিক আছে। সেই ছোটবেলায় কি করে মুখস্থ টুখস্থ করাতো যে এদিক থেকে এদিকে যেতে গেলে ভাগ করতে হবে না গুণ করতে হবে, এদিক থেকে যেদিকে যেতে গেলে ভাগ করতে হবে না গুণ করতে হবে। মূল ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে প্রিফিক্সেস। অর্থাৎ তুমি এইখানে যে ইউনিটটা বসাবে, যে ইউনিট বসাবে, সেই ইউনিট দিয়েই তুমি সেই ইউনিটেরই করেসপন্ডিং এই অর্ডার পাবে। যেমন ধরো আমি খুব আনইউজুয়াল নি, যে সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে 10 এই দিক বরাবর গেলে 10 করে মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে এরকম যদি 10 সেকেন্ড নিই তাহলে 10 সেকেন্ডে হয়ে যাবে 1 ডেকা সেকেন্ড। খুব পরিচিত ইউনিট নয়, কিন্তু নিয়মটা বোঝানোর জন্য বলছি। এরকম করে যদি 1000 সেকেন্ড নিই তাহলে আমি বলতে পারি 1 কিলো সেকেন্ড। আমরা যখন এসব ছোটবেলায় শিখেছিলাম, আমরা তোমার বয়সের থেকেও বড় বয়সে শিখেছি, ক্লাস মানে এই ইউনিট ডাইমেনশন সাফিক্স প্রিফিক্স মোটামুটি 10 এর শেষে 11 এরকম সময় শিখেছি। তো মজা করে এরকম বলতাম যে ক্যালকুলেট করে নিতাম, আম, করে নিয়ে বলতাম যে কতক্ষণ লাগবে, এই 10 ঘন্টা মতো, ঠিক আছে। তো 10 ঘন্টা মানে হয়ে গেল এই 1 ডেকা ঘন্টা মতো লাগবে, ঠিক আছে, এরকম একটা মজা, ঠিক আছে। তো যাই হোক, তো 1000 সেকেন্ড, এটাকে 1 কিলো সেকেন্ড বলতে পারি, ঠিক আছে। মানে 1000 সেকেন্ড মানে কত, ওই 20 মিনিটের কাছাকাছি হবে, ঠিক আছে। তো কতক্ষণ আহ, লেগেছে তোর খেতে, 1 কিলো সেকেন্ড মতো, ঠিক আছে, বলতেই পারি খুব মজা করে। হ্যাঁ, আর এই দিকে গেলে পরে আমরা ভাগ হবে টেনের, সব 10-এর ম্যাগনিটিউডে ভাগ হবে। তার মানে হচ্ছে কেউ যদি বলে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড মানে হচ্ছে কি, 10 দিয়ে ভাগ করছি, তার মানে 1 ডেসি সেকেন্ড। এখান থেকে 10, ফের 10, ফের 10, তার মানে হচ্ছে 0.001 সেকেন্ড। মানে কি, 1 সেকেন্ডের 1000 পার্টের 1 পার্ট, তাই তো। সেটাকে হ্যাঁ, কি বলা হবে, 1 মিলি সেকেন্ড। দেখো এই এই ইউনিটটা কিন্তু আমাদের চেনা ইউনিট। হ্যাঁ, মানে এই যে অলিম্পিক টলিম্পিক খেলা হয় সেখানে দৌড় কে ফার্স্ট হলো না হলো সেগুলো মিলি সেকেন্ডে গিয়ে ডিসাইড হয়। মিলি সেকেন্ড আমরা কতটা ইউজ করি, মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করে তার 1 ভাগ যে সময়টা, ঠিক আছে। সো এইগুলোকে বলা হয় প্রিফিক্স। এগুলো আগে জুড়ে, কোন একটা ইউনিটের আগে জুড়ে ইউনিটের ডাইমেনশনটা চেঞ্জ করে, সরি, ম্যাগনিচিউডটা চেঞ্জ করে, ডাইমেনশন না, ম্যাগনিচিউডটা চেঞ্জ করে, ঠিক আছে। এরকম আরো কিছু আছে, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এটা তো আমরা জেনেছি। হ্যাঁ, তার মানে খেয়াল করে দেখো, আমরা যদি ভাবার চেষ্টা করি যে সেন্টি মানে হচ্ছে 10⁻⁻², মিলি মানে হচ্ছে 10⁻⁻3, ঠিক আছে। মিলির পর কি আসে, মাইক্রো। মানে সবগুলোর যে নাম আছে তা নয়, কিছু কিছু নাম আছে, ঠিক আছে। মিলির পর আসে মাইক্রো, যেটা হচ্ছে 10⁻⁻6। হুম, এটার আরেকটা নাম আছে মাইক্রন। দেখবে ওই লিগালি অ্যাপ্রুভ যে প্লাস্টিক ব্যাগ, সেগুলো বলে না 40 মাইক্রনের প্লাস্টিক হতে হবে, শুনিনি শুনেছো? কোনোদিন। শোনোনি, আচ্ছা। মানে এখন তো
শপিং মল টলে কাগজের ব্যাগই দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিগালি যে প্লাস্টিক ব্যবহার করতে বলা হয় সেটা হচ্ছে অ্যাট মিনিমাম 40 মাইক্রন। 40 মাইক্রন মানে ওই প্লাস্টিকটার যে থিকনেসটা হবে, সেই থিকনেসটা হবে 40 × 10⁻⁶ এত মিটার। ঠিক আছে, অর্থাৎ 40 মাইক্রোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রোসাইন, মাইক্রোমিটার। ঠিক আছে, এরপরে আসে মাইক্রোর পর আসে ন্যানো। ন্যানো হচ্ছে 10⁻⁹ ঠিক আছে, এটা হচ্ছে ন্যানো। 10⁻⁹ মিটারে গেলে পরে আমরা তাকে বলি ন্যানোমিটার। শুনে থাকবে কম্পিউটার চিপ, 3 ন্যানোমিটার চিপ, হ্যাঁ 5 ন্যানোমিটার চিপ, এগুলো নিয়ে এখন কথা হচ্ছে। 1 ন্যানোমিটার চিপ। ঠিক আছে, তারপরে আসে পিকো। পিকো মানে হচ্ছে 10⁻⁻12। এটাও শুনে থাকবে, পিকো সেকেন্ড লেজার, যদি একটু সায়েন্স নিয়ে নাড়াঘাটা করার অভ্যাস থাকে। হ্যাঁ, পিকো সেকেন্ড বলা হয়, পিকো সেকেন্ড লেজার। ঠিক আছে, পিকো সেকেন্ড লেজার এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট এবং খুব দামি ইনস্ট্রুমেন্ট, যেখানে বেসিক্যালি লেজার ইউজ করে খুবই ফাস্ট মুভিং জিনিসের ছবি তোলা হয়। এবং এই পিকো সেকেন্ড লেজার মানে হচ্ছে ও প্রতি 10⁻⁻12 সেকেন্ডে একটা করে ছবি তোলে। ঠিক আছে, মানে হিউজ ফ্রেম রেট আর কি। পিকোর পর আসে ফেমটো, যেটা হচ্ছে 10⁻⁻15। ঠিক আছে, ফেমটো সেকেন্ড লেজারও পাওয়া যায়, মানে হয়। ঠিক আছে, বড় বড় রিসার্চে লাগে মানে ফেমটো সব সেকেন্ড লেজার। 3 করে রিডিউস হচ্ছে, 3 পাওয়ার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। আর তারপরে লাস্ট একটা বলি, সেটা হচ্ছে অ্যাট্টো, 10⁻⁻18। এটাও খুব মজার। 2025 না, 2024-এর ফিজিক্সের নোবেলটা তুমি যদি দেখো, ওখানে লেখা আছে, আমরা দেখি। 2024 নোবেল প্রাইজ জানো তো দেয় যে, হ্যাঁ নোবেল প্রাইজ ইন ফিজিক্স। না, 2024 না, 2025 মনে হয়, নাকি 23। 25-এ তো পেলো টানেলিং এফেক্ট, 25 তো এইবারটাই, 26 তো এখনো হয়নি, তাহলে 2023। হুম, দেখো, এই নোবেল যে দেওয়া হয় না, সেখানে নোবেল কেন দেওয়া হয়েছে, সেখান থেকে একটা নোবেল কমিটি একটা লেখা লিখে দেয় তলায়। এই যে এই ছবিটার মধ্যে দেখো লেখা আছে, কি লেখা আছে? ফর এক্সপেরিমেন্টাল মেথডস দ্যাট জেনারেট অ্যাট্টোসেকেন্ড পালসেস অফ লাইট ফর স্টাডি। ঠিক আছে, অ্যাট্টোসেকেন্ড কথাটায় ফোকাস করো। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাট্টোসেকেন্ডের মানে ওরা বেসিক্যালি যেটা করেছিল এই তিনজন, সেটা হচ্ছে যে এমন এক্সপেরিমেন্টাল মেথড বের করেছে যেখানে আমরা এই অ্যাট্টোসেকেন্ড, অত কম সময়ে আহ, আমরা বিভিন্ন জিনিসকে স্টাডি করতে পারি, মনিটর করতে পারি। ঠিক আছে, হুম, অ্যাট্টোসেকেন্ড ইয়েতে। এবার কথা হচ্ছে অ্যাট্রোসেকেন্ডটা কেন এত ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে, ধরো একটা, আমরা দেখবো পরবর্তীকালে অ্যাটমিক স্ট্রাকচারে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘোরে, তো ভীষণ হাই স্পিডে ঘোরে, ভীষণ টাইনি পার্টিকেল। তো ইলেকট্রন একবার ঘুরে আবার এখানে আসছে, এই টাইমটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তুমি এটা দেখতে পারবে ওই এটা অ্যাট্রোসেকেন্ড রিজিয়নে কাজ করে। ঠিক আছে, ফলে অ্যাট্রোসেকেন্ড ফিজিক্সটাই এখন একটা খুব এমার্জিং ফিজিক্সের ফিল্ড। তার কারণ হচ্ছে যে যদি আমরা এই অ্যাট্রোসেকেন্ড টাইম ফ্রেমে এক্সপেরিমেন্ট করতে পারি, ছবি তুলতে পারি, মানে স্পেকট্রা জেনারেট করতে পারি, যেখান থেকে আমরা সেইখানকার ইনফরমেশন পাবো, তাহলে আমরা মোটামুটি ইলেকট্রনের মুভমেন্ট ট্র্যাক করার জায়গায় চলে যাবো আর কি। ঠিক আছে, ফলে এই অ্যাট্রোসেকেন্ড টাইমিংটা একটা নতুন দুনিয়া খোলে, ওই জন্য অ্যাট্রোসেকেন্ড ফিজিক্স নোবেল দেওয়া হয়েছে তাকে, সেই যারা শুরুর দিকে কাজগুলো করেছে। ঠিক আছে, এইগুলো নিচের দিকে গেল, আরো আছে মানে জিপিটি বা গুগলে সার্চ করলে পরে অসংখ্য পাবে। ঠিক আছে, আর উপরের দিকে কি আছে, উপরের দিকে যেমন আছে ডেকা। আম, ঠিক আছে, উপরের দিকে আছে ধরো ডেকা।
ডেকা, ঠিক আছে। ডেকা মানে হচ্ছে 10⁻1, ঠিক আছে। 10⁻1 মানে 10 সেকেন্ডে 1 ডেকা সেকেন্ড, ঠিক আছে। তারপরে ডেকার পরে আছে হচ্ছে হেক্টো। হেক্টো হেক্টো হচ্ছে 10⁻2, তাই তো। তারপরে হচ্ছে কিলো, এগুলো আমাদের জানা, 10⁻3। কিলোর পর হচ্ছে মেগা, 10⁻6, ঠিক আছে। দেখো এটা তুমি শুনেছো, কোথায় শুনেছো? কিলোবাইট, শুনেছো না? হ্যাঁ। কিলোবাইট, হ্যাঁ, ডেটা স্টোরেজের ক্ষেত্রে। কিলোবাইট মানে হচ্ছে এই বাইটের সিস্টেমের ব্যাপারটা একটু ট্রিকি, আলাদা হয়ে যায়, 10-এর এক্সাক্ট গুণিতকে থাকে না। হ্যাঁ, কিলোবাইট মানে হচ্ছে মানে বেসিক্যালি বাইট হচ্ছে আসল ইউনিটটা। হুম, এরকম 1024 বাইটে হয় হচ্ছে 1 কিলোবাইট। হ্যাঁ, এক্ষেত্রে এক্স্যাক্টলি 10-এর মাল্টিপেলে হয় না, যেহেতু এটা তো বাইনারি সিস্টেম, ওই জন্য 2-এর মাল্টিপেলে আসে গোটা জিনিসটা। সেসব আমরা বাদ দিই, এসেন্সটা বোঝার চেষ্টা করি। কিলোবাইট আবার এরকম 1024 কেবিতে হয় একটা এমবি। এমবি মানে হচ্ছে 1 মেগাবাইট, ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে এই বাইটটা ইম্পর্টেন্ট না, এই কিলো মেগা গুলো ইম্পর্টেন্ট। তারপরে তারপরে ইউনিট কি বড়, মেগার পর হচ্ছে গিগা। গিগাবাইট। গিগা হচ্ছে 10⁻9, ঠিক আছে। এটা বাইটের ক্ষেত্রে কিন্তু সবগুলো 1024-এর রেসপেক্টে হয়। মানে 1024-এর রেসপেক্টে, কিন্তু এখানে আমরা 10-এর রেসপেক্টে দেখছি। গিগার পরে হচ্ছে টেরা, যেমন যেটা আমার হ্যাঁ। কাছে এখন আছে একটা, আমার এসএসডি আছে, সরি এসএসডি বলছি, এক্সটার্নাল হার্ড ড্রাইভ আছে 2 টেরাবাইটের, ঠিক আছে। সো টেরা হচ্ছে 10⁻12। তারপরে আছে পিটা, যেটা হচ্ছে 10⁻15, হিউজ নাম্বার। তারপরে আছে এক্সা, যেটা হচ্ছে 10⁻18, ঠিক আছে। তো এই কটা জানলেই মোটামুটি হবে, ঠিক আছে। আমাদের যে খুব লাগবে তা নয়, কিন্তু ফিজিক্স টিজিক্সে তোমার লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ডাইমেনশন ডাইমেনশন শিখে গেছি, আমরা ডাইমেনশন অ্যানালিসিসটা একটুখানি দেখে নিই, তাহলে মোটামুটি আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা পরের দিন থেকে অ্যাটমিক স্ট্রাকচার করব। ডাইমেনশন অ্যানালিসিস, ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে। যেমন আবার অনেক কিছু ক্ষেত্রে এটা বলাও হয় না, যেমন আমি এটা তোমার ক্লাসে বলেছি কিনা জানি না, যে আমরা অ্যাডিশনও কিন্তু ঠিক করে করে উঠতে পারি না। অ্যাডিশন নিয়ে কোনো কথা হয়েছে, নর্মাল অ্যাডিশন নিয়ে? না। আচ্ছা, তুমি অ্যাডিশন করতে পারো না পারো না? হ্যাঁ, পারি। পারি, আচ্ছা ভালো কথা। তাহলে আমি যদি বলি তোমায় 2+2 কত, তুমি বলতে পারবে? 4। 4, আর ইউ শিওর? হ্যাঁ। শিওর, তাই তো, শিওর তো? আবার জিজ্ঞেস হ্যাঁ। করছি। আচ্ছা বেশ, তুমি পারো, ভালো কথা। তাহলে এই যে পরের যোগটা করে দেখো, 2 রুপিস প্লাস 2 পয়সা কত হবে? 2 রুপিস প্লাস 2 পয়সা হবে টু আম 2। 1 মিনিট, তাহলে এটা হবে 202 পয়সা। আচ্ছা, 220 পয়সা হবে তাহলে, নাকি না, ও সরি 2 পয়সা লিখেছে, ঠিক, 202 পয়সা, আর 2.02 রুপিস, তাই না? হ্যাঁ, কিন্তু একটা রেজাল্ট তো 4 বললো না, তুমি তো আমাকে শিখিয়েছো 2+2 4 হয়। এখানে তো ইউনিট মেনশন করা ছিল না। এক্স্যাক্টলি, তার মানে এই, এবার মানে তুমি খেয়াল করে দেখো, তুমি আসলে এইটা যোগ করছোই না, তুমি আসলে এই দুটো ইউনিটের মধ্যে দুটোর একটা ইউনিটে এনে তারপরে যোগটা করছো, তাই না? হ্যাঁ।
আইদার তুমি দুটোকেই পয়সায় কনভার্ট করছো, করে যোগ করছো, অথবা দুটোকেই টাকায় কনভার্ট করছো তারপর করে যোগ করছো। তাহলে সত্যিই কি 2+2 = 4 এই কথাটার কোনো মানে আছে? কোনো মানে নেই। অ্যাডিশন করতে গেলে ইউনিট বলতে হবে। 2 কাউ 2 গোট যোগ করা যায় না, অ্যাডিশন ইজ নট পসিবল। তাহলে তোমাকে দুটোকে সিমিলার করে নিতে হবে, যে গোট মানেও অ্যানিমাল, কাউ মানেও অ্যানিমাল, তার মানে 4 অ্যানিমাল। ফলে অ্যাডিশনের একটা বেসিক নিয়ম হচ্ছে যে অ্যাডিশন অনলি সিমিলার ডাইমেনশনের কোয়ান্টিটির সাথে করা যায়। অ্যাডিশন ইজ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দুটোই আর only valid within the same dimension। ঠিক আছে, সেম ডাইমেনশন। বোঝা যাচ্ছে কি বলছি? এই ডাইমেনশনটাকে তুমি ছোট করে বুঝেও নিতে পারো যে সেম ইউনিট। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ। বেশ। কিন্তু ডাইমেনশনে গুণ করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। হুম, তার মানে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন অ্যান্ড So, ডিভিশন ক্যান বি ডান অ্যাক্রস দ্য ডিফারেন্ট ডাইমেনশন। ঠিক আছে, different dimension, but by doing so you will create a new quantity or dimension। হ্যাঁ, নিউ কোয়ান্টিটি বললেই শেষ হয়ে যায়, ঠিক আছে, নিউ কোয়ান্টিটি। ঠিক আছে, সে ফর এক্সাম্পল তুমি বললে যে আমার কাছে 2 মিটার একটা লেন্থ আছে, আর আমি এসে বললাম আমার কাছে এ পাশে 2 মিটার লেন্থ আছে। তুমি বললে তাহলে একটা এরিয়া পাওয়া যাচ্ছে, যে এরিয়াটার ভ্যালু হয়ে গেল এই যে, তার মানে 2 মিটার মাল্টিপ্লাইড বাই 2 মিটার ইকুয়াল টু হলো 2 মিটার স্কোয়ার। এইটা আর মিটার এই দুটো কিন্তু সেম ইউনিট নয়। মিটার স্কোয়ার হচ্ছে এরিয়ার ইউনিট, আর মিটার এখানে হচ্ছে 2 মিটার ইন্টু 2 মিটার 2 মিটার স্কোয়ার সরি করে ফোর হলে তো ফোর 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 মিটার ফোর স্কোয়ার। ফোর 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 ঠিক ঠিক ঠিক। মানে ওইটা ইম্পর্টেন্ট নয় আমার জন্য আর কি, সেই জন্য নজর যায়। হ্যাঁ। এম হচ্ছে ডিস্টেন্সের বা লেন্থের ইউনিট, আর এম স্কোয়ার হচ্ছে এরিয়ার ইউনিট। তার মানে দুটো ডিফারেন্ট ডাইমেনশনের বা এখানে দুটো সেম ডাইমেনশনের মধ্যে মাল্টিপ্লাই করলাম, ডিফারেন্টও হতে পারে। সে ফর এক্সাম্পল লেন্থ হচ্ছে একটা কোয়ান্টিটি, হুম। টাইম হচ্ছে আরেকটা কোয়ান্টিটি। হ্যাঁ। লেন্থ বাই টাইম হচ্ছে একটা ডিফারেন্ট কোয়ান্টিটি কল্ড ভেলোসিটি, তাই না? হ্যাঁ। তাহলে অ্যাক্রস দ্য ডাইমেনশন আমি গুণ ভাগ করতে পারি, যোগ বিয়োগ পারবো না। সেম ডাইমেনশন হলে যোগ বিয়োগ করা যাবে, হবে না। গুণ ভাগ করতে পারি, কিন্তু গুণ ভাগ করলে সেটা সে যেই করি, সেম ডাইমেনশনের মধ্যে করি কিংবা ডিফারেন্ট ডাইমেনশন করি, গুণ ভাগ করলে পরে আমি নতুন ডাইমেনশন তৈরি করব। ঠিক আছে, কখনো কখনো ডাইমেনশন লেসও করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন যেমন ধরো দের ইজ সামথিং কল্ড স্পেসিফিক স্পেসিফিক গ্র্যাভিটি, তাই তো? শুনেছো নামটা? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে? সেটা জানি। আচ্ছা, তুমি ডেনসিটি জানো? হ্যাঁ। ডেনসিটি কি জিনিস? ডেনসিটি একটা কোনো অবজেক্ট বা জিনিসের আম, মানে ঘনত্ব যেটাকে বলে সেটা অমনি মানে হ্যাঁ, ঘনত্ব কাকে বলে? মাস মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম, তার মানে হচ্ছে মাস অফ দ্য ইউনিট ভলিউম, তাই না? একটা ফিক্সড ভলিউমের ওই পদার্থটার ভর কত, এই তো ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ। সো ইট ইজ বেসিক্যালি
the mass of the unit volume of something. ইউনিট ভলিউমে মাস, এর ম্যাথামেটিক্যাল ফর্মুলা হচ্ছে m/v। ঠিক আছে, এটা। এইবার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বেসিক্যালি, এটা আগেকার দিনে খুব ব্যবহার হতো, সেটা হচ্ছে যে জলের রেসপেক্টে, হ্যাঁ, ওয়াটারের, মানে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে বেসিক্যালি, আমি যদি লিখি স্পেসিফিক গ্র্যাভিটি, it is nothing but density of something with respect to density of water। ঠিক আছে, ডেন্সিটি অফ ওয়াটার। তার মানে কারো স্পেসিফিক গ্র্যাভিটি বেসিক্যালি তুমি রিপ্রেজেন্ট করতে পারো যে ডেন্সিটি অফ কোন একটা অবজেক্ট ও ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, তাই না? হ্যাঁ। এবার খেয়াল করে দেখো, ওপরটার ডাইমেনশনও হবে m(l⁻³ নিচেরটারও ডাইমেনশন হবে m(l⁻³), তার মানে এই দুটো কেটে যাবে। হোয়াট উই গেট দেন আ নাম্বার, জাস্ট একটা নাম্বার, এইটা হয়ে গেল। তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। হুম। এখানে আপনি ওপরে পি এর মানে নিচে যেমন কি লিখেছেন ওটা? ও বলছি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এইটা ও মানে কোন একটা অবজেক্ট আর কি, মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সাম অবজেক্ট ইজ ইকুয়াল টু ডেন্সিটি অফ দ্যাট অবজেক্ট ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার। ঠিক আছে, আচ্ছা। বোঝা গেল? আচ্ছা, এটা আমি পুরোটাই হ্যাঁ। লিখে দিই, অবজেক্ট, অবজেক্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়াটার। এভাবে আমরা মানে ডাইমেনশনলেস কোয়ান্টিটিতে গিয়েও পৌঁছতে পারি। ঠিক আছে, এই সবগুলোকে এক জায়গায় এনে আমরা ডাইমেনশন ব্যাপারটাকে ইউজ করতে পারি কতগুলো খুব ইউজফুল জায়গায়। তার প্রথম পয়েন্ট হচ্ছে ইউজ অফ ডাইমেনশন অ্যানালিসিস। মানে এটা খুব সহজে আমরা আজও ব্যবহার করি, মানে আমরা বলছি আমরা অনেক বড় লেভেলেও এই ডাইমেনশন অ্যানালিসিসকে আমরা চট করে ব্যবহার করি, যে একটা চট করে মাথায় একটা ফর্মুলা এলো, বা একটা ফর্মুলা তুমি ডিরাইভ করলে, সেই ফর্মুলাটা কতটা ঠিক তার অনেকটাই বলে দেওয়া যায় যদি তুমি ঠিক করে ডাইমেনশন অ্যানালিসিস করতে পারো। অবভিয়াসলি শুধুমাত্র ডাইমেনশন অ্যানালিসিস করে তুমি সবসময় বলে উঠতে পারবে না, রাদার ম্যাক্সিমাম সময় বলে উঠতে পারবে না যে তোমার ডিরাইভ করা ফর্মুলাটা ঠিক না ভুল, কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসে তুমি এটা করে দিতে পারো। মানে এটাকে এইভাবে বলা যেতে পারে যে তুমি একটা ফর্মুলা আবিষ্কার করলে বলে মনে করলে তুমি, তারপর তুমি তার ওর উপর ডাইমেনশন অ্যানালিসিস চালালে। এই ডাইমেনশন অ্যানালিসিস চালিয়ে দুটো অপশন হতে পারে, যে ডাইমেনশনালি আমার ফর্মুলাটা ঠিক আছে, তারপরে ফর্মুলাটার তারপরেও ফর্মুলাটা ভুল হলেও হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, সেটা অন্য জায়গা থেকে দেখতে হবে। কিন্তু তোমার কোনো ফর্মুলা যদি ডাইমেনশনালি, হ্যাঁ দাঁড়া আসছি, এক সেকেন্ড, কি বলছো? না না না, আমি যাচ্ছি।
স্যার। আর একটু বৃষ্টি নেমেছিল, বাইরে ছিল। হ্যাঁ আছো, হ্যালো। হ্যাঁ আছি। হ্যাঁ, তোমার বাড়ি যেন কোথায় বলেছিলে, টালিগঞ্জ? হ্যাঁ। ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে? না। আচ্ছা। আমাদের এখানে সকাল থেকে মেঘলা, মাঝে দুপুরে রোদ উঠেছিল, এখন আবার একটু হালকা বৃষ্টি শুরু হয়েছে। যাকে ইউজ অফ ডাইমেনশন, ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডাইমেনশনালি যদি তোমার কোনো ফিজিক্যাল এক্সপ্রেশন মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যদি ডাইমেনশনালি ঠিক না হয়, তাহলে সেটা অন্য কোনোভাবে ঠিক করতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, ডাইমেনশনালি ঠিক হয়ে যাওয়ার পরও তুমি অ্যাবসলিউটলি বলতে পারবে না যে সেটা ঠিক কিনা, সেখানে তোমাকে অন্য জায়গা থেকে বুঝতে হবে যে সেটা ঠিক কিনা। ওই জন্য যে কোনো কিছু লেখার পর, ভাবার পর আমরা ডাইমেনশন অ্যানালিসিসটা করে নিই, যে অ্যাটলিস্ট এই রাস্তায় যেন ভুল না হয়। সেই ডাইমেনশন অ্যানালিসিসটাই হচ্ছে আমার এইটা 1 নম্বর পয়েন্ট। কি, তিনটে বেসিক পয়েন্ট আছে। একটা হচ্ছে হোমোজিনিটি অফ ডাইমেনশন ইন অ্যান ইকুয়েশন, ঠিক আছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনের দুই পাশের ডাইমেনশন সেম হতে হবে, হতেই হবে, ঠিক আছে, কিছু করার নেই, ঠিক আছে। অর্থাৎ লেটস সে এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা খুব কমন একটা ফর্মুলা, হ্যাঁ, নিউটনিয়ান মেকানিক্সে। তুমি হয়তো দেখেছো বা দেখবে, ঠিক আছে। দেখেছো এই ফর্মুলাটা? এটা করেছি আমরা এর উপরে সব। হ্যাঁ, ওর উপর অঙ্ক টঙ্ক করেছো, ঠিক আছে। হুম। তো এইখানে আমরা যদি ভাবি যে এক্স এর ইউনিট কি বা ডাইমেনশন কি, সেটা আমি কি বের করে নিতে পারবো? হ্যাঁ। পারবো। কি করে পারবো? তার কারণ হচ্ছে এই হোমোজিনিটি অফ ডাইমেনশন ইন অ্যান ইকুয়েশন। অর্থাৎ এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন মাস্ট বি ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন, হতেই হবে। তাহলে এক্স এর হ্যাঁ। ডাইমেনশন এই গোটা জিনিসটা ডাইমেনশনের সঙ্গে সমান। গোটা জিনিসটা হুম। কি আছে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 80। এখানে হাফ এর কোনো ডাইমেনশন নেই, এটা জাস্ট একটা নাম্বার। হ্যাঁ। এটি স্কোয়ার আর ইউটি, এই দুজনের আবার যোগ আছে, এবং আমরা জানি যে সেম জিনিস ছাড়া যোগ করা যায় না। তার মানে ডাইমেনশন অফ ইউটি ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু ডাইমেনশন অফ এটি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ। এবং এই পুরো যোগফলটার ডাইমেনশনও এর সঙ্গে সমান হবে। দুটো কলার সঙ্গে চারটে কলা যোগ করলে 6টা কলাই হয়, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। ডাইমেনশন অফ এটি স্কোয়ার, তার মানে এটা কি হচ্ছে? এটি স্কোয়ারটা কঠিন, ইউটিটা সোজা। ইউ মানে হচ্ছে ভেলোসিটি, তার মানে এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি, তার মানে হচ্ছে এটা হচ্ছে এল। তার মানে বাই দ্য বাই দ্য rule of homogeneity of dimension in an equation, we can say that the dimension of x must be equal to L. তার মানে x is basically distance, হ্যাঁ। ঠিক আছে। এখান থেকে আমরা নানা রকমের ইয়ে বের করে নিতে পারি। আমি একটা দুটো প্রবলেম করছি আগে, দিয়ে এটা দু দু নম্বরটা বলি। 2 নম্বর সুবিধা হচ্ছে ইউনিট কনভার্সন। মানে এত জুল ইকুয়াল টু কত, আর এগুলো মুখস্থ রাখা যায়, আবার নাও রাখা যায় যদি আমরা ডাইমেনশনটা ঠিক করে জানি। সো কনভার্সন অফ ইউনিট, ঠিক আছে, কিভাবে করা?
বা কোনোটা সিজিএস এর সঙ্গে এসআই এর। ধরো সে ফর এক্সাম্পল, ওয়ান নিউটন কিসের ইউনিট জানো? নিউটন ফোর্সের ইউনিট বা হুম, ওয়েটের। ফোর্সের ইউনিট বা ওয়েটের, ওয়েটার একটা ফোর্সই আসলে। তো আমি যদি বলি যে নিউটন কোন পদ্ধতিতে ইউনিটটা? এটা এসআই সিস্টেমে। এসআই। এর সিজিএস টা জানো? সিরিজটা ডাইন। ডাইন। এবার তোমায় যদি বলি যে 1 নিউটন ইকুয়াল টু হাউ মেনি ডাইন, তুমি বলতে পারবে? 1 নিউটন ইজ ইকুয়ালস টু 9.8 ডাইন। তাহলে দেখো আমরা ক্যালকুলেট করে নিতে পারি, মনে রাখার দরকারই নেই। কিভাবে? ওয়ান হ্যাঁ, নিউটন, এবার নিউটন হচ্ছে, না 1 নিউটন হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 ডাইন হুম, ওটা কিভাবে আসে জানো? মনে হয়। উম, না, সেটা করে দেখতে হবে। হ্যাঁ, মানে করে কিভাবে সেটা জানো না? জানো না? হুম, করেছিলাম মনে হয়, ভুলে গেছি। হুম, আমরা জানি যে নিউটন ফোর্সের ইউনিট, তার মানে নিউটনের ডাইমেনশন হচ্ছে m l t⁻², হ্যাঁ, এবং নিউটন এসআই ইউনিট। তার মানে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। হ্যাঁ, আবার ডাইন হচ্ছে সিজিএস ইউনিট। তার হ্যাঁ, মানে ডাইন মানে হচ্ছে সেন্টিমিটার, মানে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে আমি যদি কেজি হ্যাঁ, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 কে গ্রামে কনভার্ট করে দিতে পারি, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 তে, তাই হয়ে গেল 1 কেজি মানে হ্যাঁ, 10⁻³ ইন্টু 1 মিটার মানে 10⁻² সেন্টিমিটার, সেকেন্ড তো সেকেন্ডই। তাহলে আমি টোটাল পেলাম 10⁻5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, দ্যাট মিনস 10⁻5 ডাইন। সো 1 নিউটন ইকুয়াল টু 10⁻5 ডাইন, এভাবে বের করা যায়। হুম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধরো পাস্কাল, পাস্কাল কিসের ইউনিট জানো? হ্যাঁ, পাস্কালেরও ফোর্সই ইউনিট। প্রেসারের। ও প্রেসার। প্রেসার, হ্যাঁ। সো পাস্কাল হচ্ছে প্রেসারের এসআই ইউনিট, প্রেসার হ্যাঁ, এসআই ইউনিট। হুম, প্রেসার মানে কি? প্রেসার মানে হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স, মানে থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া, হ্যাঁ, তাই তো? হুম, তার মানে নিউটন বাই মিটার স্কোয়ার। হ্যাঁ, পাস্কাল মানে হচ্ছে বেসিক্যালি m l t⁻², আর এ মানে হচ্ছে l²। তার মানে আমি গোটাটা পেলাম হচ্ছে m l⁻1 t⁻1 এইটার সিজি এইটা, সরি এসআইটা। তার মানে পাস্কাল ইকুয়াল টু 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এখান থেকে যদি সিজিএস ইউনিটটা যেতে চাই তাহলে কি হবে? 1 কেজি মানে হচ্ছে 10⁻3 গ্রাম, ইন্টু 1 মিটার হ্যাঁ, মানে হচ্ছে 10⁻2 হোল টু দি পাওয়ার -1 সেন্টিমিটার, যেহেতু এই হোল টু দি হ্যাঁ, পাওয়ার -1 আছে, সেন্টিমিটার ইনভার্স, এবং সেকেন্ড তো সেকেন্ড। হলো? তাহলে কত দাঁড়ালো? টেন টু দি তাহলে পাওয়ার দাঁড়ালো। থ্রি ইন্টু 10⁻2 হুম, গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2, তখন 10⁻5। না, ভুলভাল করছি মনে হয় কিছু একটা, কি ভুল করলাম বলো তো? ও, এটা 10⁻2 কেন? 1 মিটার মানে 10⁻2 সেন্টিমিটার, তার মানে এটা -2, তার মানে এটা হলো 10 গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2। বোঝা গেল? হ্যাঁ, এভাবে আমরা ইউনিট কনভার্সন করে নিতে পারি চাইলে। ঠিক আছে। হ্যাঁ।
থার্ড পয়েন্ট হচ্ছে ডিডিউসিং রিলেশন অ্যামং ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আরো অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, কিন্তু কিভাবে ডিপেন্ড করে সেটা আমি যদি না জানি, তাহলেও আমি বের করে নিতে পারি। এর একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে, ধরো একটা পেন্ডুলাম আছে উইথ মাস এম, ঠিক আছে, হ্যাঁ এবং এই লেন্থটা হচ্ছে স্মল এল, ঠিক আছে। এবার আমি একে একটা অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে এ ইয়ে করবে, অসিলেট করবে। এবার এই ফুল হ্যাঁ একটা অসিলেটর, অর্থাৎ এখান থেকে শুরু করে এখানে গিয়ে আবার ফিরে আসছে, এই ফুল একটা অসিলেটরকে যদি আমরা টি বলি, টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, হুম টাইম পিরিয়ড, তাহলে এই টাইম পিরিয়ডটা কার কার উপর ডিপেন্ড করবে এটা যদি আমি বুঝে যাই, মানে এই টাইম পিরিয়ডটা ইন প্রিন্সিপাল অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, যেমন এই স্ট্রিংটার টেনসাইল স্ট্রেন কতটা, এই অ্যাঙ্গেলটা কতটা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছেড়েছি, যে মিডিয়ামের মধ্যে দিয়ে এটা অসিলেট করছে, যদি সেটা এয়ার হয় বা অন্য কিছু হয়, তাহলে সেই মিডিয়ামের কিছু প্রপার্টি ডিপেন্ড করবে। কিন্তু আমি যদি সিম্পলি কতগুলো প্রপার্টির মধ্যে বলতে চাই, যে এই টাইম পিরিয়ডটা আমি দেখতে চাইছি যে স্ট্রিং এর লেন্থ এবং এই মাস এবং গ্র্যাভিটির ওপর কিভাবে ডিপেন্ড করবে। গ্র্যাভিটিও একটা ফ্যাক্টর, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সেই এটা এদিক থেকে এদিকে আসছে, ঠিক আছে। কিভাবে ডিপেন্ড করবে এই রিলেশনটা আমি জানতে চাইছি। আমি কিচ্ছু জানি না পেন্ডুলাম সম্পর্কে, তাও আমি এটা বের করে নিতে পারবো। কি করে? আমি বলবো যে আচ্ছা, তার মানে লেটস সে আমার ইকুয়েশনটা এরকম হলো, টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এল টু দি পাওয়ার আলফা, এম টু দি পাওয়ার বিটা, আর জি টু দি পাওয়ার গামা। এখানে কেটা হ্যাঁ হচ্ছে আমার একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে টাইম পিরিয়ডের ডাইমেনশন মাস্ট বি ইকুয়াল টু ডাইমেনশন অফ এল টু দি পাওয়ার আলফা, এম টু দি পাওয়ার, মানে সরি, dimension of L to the power alpha, dimension of M to the power beta, and dimension of G to the power gamma. তাহলে এক এক করে বের করা যাক। ডাইমেনশন অফ এল কত বলো? ডাইমেনশন অফ এল হচ্ছে এল এল। ডাইমেনশন অফ এম, এম এম। ডাইমেনশন অফ জি, জি মানে গ্রাফ। গ্র্যাভিটেশনাল আবার অ্যাক্সিলারেশন, হ্যাঁ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার মানে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, তার মানে হচ্ছে মিটার পার কি হবে, সেকেন্ড স্কয়ার, তার মানে এল এম। টি টু দি পাওয়ার -1, এই -2, হ্যাঁ হ্যাঁ এটা। -2। তাহলে আমরা বলতে পারি যে টাইমের ডাইমেনশন, আচ্ছা, টাইম টাইম পিরিয়ড মানে টাইম, তাহলে টাইমের ডাইমেনশন কি? টাইম ডাইমেনশন টি, 1 টি টি। টি। তাহলে হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ এই ইকুয়েশনটাকে যদি আমরা ফেলি এবার, তাহলে কি দাঁড়াচ্ছে যে টি, টিটাকে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু বেসিক্যালি এল টু দি পাওয়ার আলফা ইন্টু এম টু দি পাওয়ার বিটা ইন্টু এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার গামা। তাহলে আমি এটা এদিকটাকে যদি লিখি m0, l0, t টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু এল টু দি পাওয়ার আলফা, এখানে এল টু দি পাওয়ার -2 গামা, তার মানে আলফা -2, সরি, গামা, গামা, সরি, তার মানে আলফা প্লাস গামা। এম একটাই আছে, তাহলে এম টু দি পাওয়ার বিটা, আর টি টু দি পাওয়ার -2 গামা, ঠিক আছে। এবার আমি যেহেতু দুদিকে ডাইমেনশন সেম, দ্যাট মিনস আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ বিটা ইজ ইকুয়াল টু 0, and -2 gamma is equal to -1.
তাহলে বিটা ইজ ইকুয়াল টু 0 তো পেয়েই গেলাম। টু মাইনাস টু গামা ইজ ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কেটে গেল, গামা ইজ ইকুয়াল টু 1/2, তাই তো, 1 বাই হ্যাঁ। 2। আর হ্যাঁ। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস গামা অর ইজ ইকুয়াল টু -1/2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমাদের এই ইকুয়েশনটা যদি আবার চলে যাই, যে টাইম পিরিয়ড অফ দিস পেন্ডুলাম মাস্ট বি ইকুয়াল টু সাম ডাইমেনশনলেস কনস্ট্যান্ট ইনটু এল টু দি পাওয়ার আলফা ধরেছিলাম, আলফার ভ্যালু হচ্ছে -1/2, তাহলে এল টু দি পাওয়ার -1/2 ইনটু এম টু দি পাওয়ার, আচ্ছা এলটা স্মল এল এক্ষেত্রে কারণ এটা ভ্যারিয়েবল, এম টু দি পাওয়ার 0 ইনটু জি টু দি পাওয়ার +1/2। তার মানে সোজা কথায় টি ইজ ইকুয়াল টু সাম কে ইন্টু √g/l। এক সেকেন্ড, কিছু একটা ভুল করেছি, কি ভুল করেছি বলে দাও। গামা ইজ ইকুয়াল টু হাফ, -1/2 মানে তো এল নিচে যাবে। ও সরি, টি টু দি পাওয়ার -1 কেন, টি টু দি পাওয়ার 1, তাহলে এটা শুধু 1 হবে। -2 গামা ইজ ইকুয়াল টু শুধু 1, তাহলে গামা ইজ ইকুয়াল টু -1/2 আর এটা +1/2, ঠিক আছে। বুঝতে পারছো কি ভুল করেছিলাম? না, আরেকবার বলুন। কিছুই না, এখানে এই যে টি টু দি পাওয়ার 1টা পরের লাইনে টি টু দি পাওয়ার -1 করে দিয়েছিলাম, ফলে আমার ও। গামাটা -1/2 এর জায়গায় +1/2 বেরিয়েছিল আর এটা উল্টে গেছিল। সো দিস ইজ ও। দ্য ফর্মুলা অফ টাইম পিরিয়ড অফ এ, দিস ইজ দ্য ফর্মুলা ফর টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক অসিলেটর, ঠিক আছে, এসএইচও। আমি এসএইচও সম্পর্কে কিচ্ছু জানলাম না, এসএইচও এখন পড়ছিও না, অথচ তার একটা ইকুয়েশন দাঁড় করিয়ে দিলাম। এটা ডাইমেনশনের সুবিধা। আবার অসুবিধাও আছে, মানে অসুবিধা আছে মানে কিছু ফ্লজ আছে, সবসময় যে এটা করা যাবে তা নয়, ঠিক আছে। হ্যাঁ, তুমি একটুখানি এটা পড়বে এইচ.সি. ভার্মা চ্যাপ্টার 1 থেকে, যে লিমিটেশন অফ ডাইমেনশন অ্যানালিসিস। না বুঝতে পারলে আমরা তখন কথা বলবো, নাহলে আগে কথা বলার কোনো মানে নেই। এইচ.সি. ভার্মা ভলিউম 1 চ্যাপ্টার 1, ঠিক আছে। টপিকটার নাম হচ্ছে লিমিটেশন অফ দ্য ডাইমেনশনাল মেথড, ঠিক আছে, ডাইমেনশনাল মেথড। বোঝা গেল? হ্যাঁ। বেশ, মানে তুমি এইচসি ভার্মার প্রবলেমও করতে পারো কিছু, ঠিক আছে। হ্যাঁ, প্রবলেম করেও বের করতে পারো আর কি, ঠিক আছে। যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স আর কি, ধরো দুটো বডি আছে, একটা m1 মাস আর একটা m2 মাস, ঠিক আছে। তাহলে এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r, তাহলে এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স F ইজ ইকুয়াল টু, মানে F ইজ প্রপোর্শনাল টু m1 প্রপোর্শনাল টু m2 এন্ড প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এইগুলোকে কম্বাইন করলে কি দাঁড়ায়, F ইজ ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি F প্রপোর্শনাল টু, আমি যদি প্রথমে প্রপোর্শনাল দিয়ে লিখি, m1 m2/r²। আর এই প্রপোর্শনালিটি থেকে সরালে একটা কনস্ট্যান্ট আসে, তাই তো, জানি এটা না জানি না? এটা জানি কি প্রপোর্শনালিটি সরালে একটা কনস্ট্যান্ট আসে। হ্যাঁ, জানি। হুম, বেশ। তাহলে জি ইন্টু m1 m2/r²। এবার দেখো এই যে নতুন কনস্ট্যান্টটা এলো, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল
গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন এই জি এর কি কোনো ইউনিট আছে না নেই, এটা যদি আমাকে জানতে হয়, তাহলে এখান থেকে আমি কিচ্ছু না জেনে, এই জি সম্পর্কে কিচ্ছু না জেনে আমরা, মানে প্রায় কিচ্ছু না জেনে, অবশ্যই জানি যেটা একটা ইউনিভার্সাল, মানে এই ইকুয়েশনটা তো জানি, ঠিক আছে, তাহলে সেটাও তো কিছু জানা, তাহলে সেইটুকুর উপর দাঁড়িয়ে আমরা জি এর ইউনিট বের করে ফেলতে পারি। কি করে বের করতে পারি না, জি এর ডাইমেনশন মাস্ট বি ইকুয়াল টু এফ এর ডাইমেনশন ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশন ডিভাইডেড বাই m1 m2, মানে m এর ডাইমেনশনের স্কোয়ার, কারণ m1 এর ডাইমেনশন m, m2 এর ডাইমেনশন m। তাহলে ফোর্স এর ডাইমেনশন আমরা জানি m l t টু দি পাওয়ার -2 ইন্টু আর এর ডাইমেনশন হচ্ছে l তার স্কোয়ার ডিভাইডেড বাই m, মানে হচ্ছে m তার স্কোয়ার। তাহলে এর ডাইমেনশন হয়ে গেল, খেয়াল করে দেখো, m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার 3, t টু দি পাওয়ার -2, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনে, ওই গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের আমি ডাইমেনশন বের করে ফেললাম, ঠিক আছে। এরকম বেশ কিছু দেখবে উদাহরণ ওতে দেওয়া আছে, ঠিক আছে, মানে প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আর কি আছে, প্রবলেম তুমি করে দেখতে পারো, ওখানে অনেকগুলো প্রবলেমই আছে, করেও দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কিছু প্রবলেম করতেও দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে যেগুলো পারবে আর কি করতে পারো। বলো কোনো প্রশ্ন আছে কিনা। না। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হলো, ঠিক আছে। ঠিক আছে। তুমি অবশ্যই এইটা পড়বে, যেটা বলে দিলাম, কোনটা, এইটা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ। হুম। 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 হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওই নাম ডিফারেন্স থাকলে কিছু অসুবিধা হয় না তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো লিভে দেবো? হুম। বেশ, 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 ঠিক আছে। হুম। হ্যাঁ, বলো কি বলছো। না, আমি বলছিলাম যে কিছু ডাউট নেই। শুনতে পেলাম না। কিছু ডাউট নেই। আপনি জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ, ঠিক, 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 ঠিক আছে, তাহলে তুমি এইটা পড়বে, এইচসি ভার্মা থেকে এই টপিকটা পড়বে, পরে কোনো অসুবিধা হলে পরের দিন বলবে, এইচসি ভার্মা থেকে প্রবলেমও করতে পারো, সেখানেও অসুবিধা হলে বলতে পারো। ব্যাস, ঠিক আছে। আজকের মতো ক্লাস শেষ, এখানে আমি ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, মানে ভিডিওটা আইটার আরো আগের ক্লাসের ভিডিও আছে সেটা, ঠিক আছে। স্টপ করলাম রেকর্ডিং।